শুনবো দিনের ঘটনা শুনি। আপনার প্রথম ঘটনাটা। আসসালামু আলাইকুম লিসনার্স। রাসেল ভাই, আমি যে ঘটনাটি শেয়ার করছি এটা আমি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শুনি। তো আমার ফ্রেন্ড তার কাজিন ঘটনাটি যেভাবে বলে ঠিক আমি সেভাবেই শেয়ার করছি। তো ঘটনাটি হচ্ছে রাসেল ভাই ইন্ডিয়ার একটি ঘটনা। তো ইন্ডিয়ার দিল্লি থেকে কিছু দূরে নয়দা নামক একটা জায়গা আছে। তো ওইখানটায় বেশ কিছু আইটি পার্ক রয়েছে। তো আইটি পার্কগুলোতে হচ্ছে আপনার এমএনসি কিছু কোম্পানিগুলো সেখানে আপনার সেই আইটি পার্কে কালেকশন করে। কালেক্টর স্টোরি। রাইট। এবং এটা অনেকেই জানে। জি, এটা ওয়েল নোন। হ্যাঁ হ্যাঁ। তো ওই আইটি পার্কগুলোতে আপনার হচ্ছে এমএনসি কোম্পানিগুলোতে ভর্তি একেবারে সেখানে। তো আমার ফ্রেন্ডের যে কাজিন তাকে ঘটনাটা বলে, তো ঠিক সে যেভাবে বলে ওভাবে বলছি। তো ফ্রেন্ডের কাজিন সে গ্র্যাজুয়েশন শেষ করেই সেই নয়দার আপনার কোনো একটা আইটি পার্কের কোনো একটা কোম্পানিতে এমএনসিতে তার জব হয়ে যায়। তো সেখানে সে জব শুরু করে। তো জব শুরু করার পর এটা 2004-এর দিকের ঘটনা রাসেল ভাই। তো সে জব শুরু করার পর সে যেহেতু নতুন ছিল, তো ইনিশিয়ালি তাকে শিফটে ডিউটি করতে হতো সেই অফিসে। তো যখন রাসেল ভাই আমি এটা শুনি তখন কিন্তু আমার কাছে খুব ভালো লাগে যে আমি যে প্রফেশনে আছি ওটাও কিন্তু সেম শিফটে কাজ করতে হয়। তো সে যখন শিফটে কাজ করত তো সে লক্ষ্য করত যে তাদেরকে ম্যাক্সিমাম টাইম রাতেই অফিস করতে হতো। তো কিছুদিন অফিস করার পর সে লক্ষ্য করলো যে আপনার নাইট শিফটে যারা নিউ জয়েন করেছে তাদেরকে শুধু নাইট শিফটে কাজ করতে হয়। তো তারা কাজ করত, তো তারা অনেকেই মিলে রাতের বেলা কাজ করত। তো তাদের মধ্যে যেটা ছিল যে আপনার তারা কাজের প্রেশার যখন কম থাকতো তো তারা করতো কি যে নিজেরা মিলে আপনার কেউ ঘুমাতো, আর একজন ঘুমালে অন্য একজন কাজ করত। ঠিক আবার একটু সময় পর সে ঘুমাতে যেত, যে ঘুমাচ্ছে তাকে উঠিয়ে দিয়ে কাজটা বুঝিয়ে দিচ্ছে। তো এইভাবে করে তারা কাজ করতো এবং তাদের টাইমটা ছিল হচ্ছে রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত। তো এরকম অফিস করার পর আপনার কয়েকদিন করার পর তো আমার ফ্রেন্ডের যে কাজিন ছিল তার এক কলিগ হঠাৎ আপনার সে অফিস আসা বন্ধ করে দেয়। তো তখন আমার ফ্রেন্ডের যে কাজিন ছিল তো সে ওই তার কলিগকে ফোন দেয়। তো আমরা যেহেতু জানি যে প্রতিটা কোম্পানির কিছু এইচআর পলিসি থাকে, তো আমার ফ্রেন্ডের কাজিন তার সেই কলিগকে সেটা বোঝানোর জন্য তাকে ফোন দেয়। তো ফোন দেওয়ার পর সে যেটা বলে যে সে অফিসে আসবে না এবং সে নাইটও করবে না ওই অফিসটায়। তো এটা শোনার পর সে ওই মেয়েটার বাসায় যায়। তো মেয়েটার বাসায় গিয়ে সে যে দেখে যে সেই মেয়েটা তার বাসার ব্যালকনিতে বসে আছে। তো বাসায় যাওয়ার পর তার কাছে প্রথম ব্যাপারটা অদ্ভুত লাগে যে সে হঠাৎ কেন অফিসে কেন আসবে না। তো সে ওই মেয়েকে জিজ্ঞেস করে যে তুমি অফিসে কেন যাবা না, স্বাভাবিক উনি জিজ্ঞেস করে। তো মেয়েটার কোনো রেসপন্স করছে না তার কথায়। তো মেয়েটা তার দিকে তাকিয়ে কেঁদে দেয়। তো মেয়েটা কেঁদে দিয়ে কেঁদে তাকে তার বাম হাতটা ফ্রেন্ডের কাজিন দিয়ে দেখায় তো উনি তার বাম হাতটা দেখে যে তার বাম হাতে খুব ডিপলি কয়েকটা স্ক্র্যাচ। তো তখন তার কাছে ব্যাপারটা বেশ অবাক অবাক হয়ে যাননি দেখে। তো উনি গেস করে যে হয়তোবা কেউ তার সাথে মিসবিহেভ করেছে কিনা। তখন সে তার কলিগকে জিজ্ঞেস করে যে তোমার সাথে কি কেউ কোনো মিসবিহেভ করেছে কিনা। তখন সে বলে যেটা কোনো মানুষ করে নাই। সে কাঁদতেছিল এবং বলতেছিল এই কথাটা, সে নিজেই বলছে এটা। তো সে তখন বলে যে তাহলে কি কোনো পশু প্রাণী এরকম কিছু। তখন সে বলতে চাচ্ছে না এমন একটা অ্যাটিটিউড। তো তাকে অনেক জোরাজুরি করার পর ওই মেয়েটা যেটা তার কলিগ তাকে যেটা রিপ্লে করে সেটা হচ্ছে যে ওই স্ক্র্যাচগুলো কিন্তু অনেক ফ্রেশ ছিল। দেখে মনে হচ্ছিল 2-3 দিনকার আগে কোনো একটা স্ক্র্যাচ হয়েছে তার হাতে। তো মেয়েকে অনেক জিজ্ঞেস করার পর মেয়েটা যেটা বলে, তার কলিগ যেটা বলে যে লাস্ট 2 দিন আগে যখন তার লাস্ট সে নাইটটা করে আসে সেই অফিস থেকে, সেদিনকার ঘটনা। তো সেই দিন বাছাই করা এপিসোডে সকলকে জানাই স্বাগতম। এই এপিসোডের মধ্যে আপনারা শুনতে পাবেন সবথেকে বাছাই করা ভয়ানক ঘটনাগুলো। আপনারা যারা প্রতিনিয়ত এই ধরনের বাছাই করা ভয়ানক ঘটনা শুনতে ইচ্ছুক তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত রাত 10টা বাজে সবথেকে বাছাই করা ভয়ানক ঘটনাগুলো পাবলিশ করা হয়। তাহলে চলুন আমরা সরাসরি চলে যাচ্ছি ঘটনার মধ্যে। চলুন প্রত্যেকটি ঘটনা আমরা শেষ পর্যন্ত শুনে আসি। তার কলিগ আর আমার ফ্রেন্ডের কাজিন তারা একসাথেই কাজ করতেছিল অফিসে। তো তাদের ফ্লোরে তাদের যে বেটা ছিল, তো ওই বেটার মধ্যে তারা দুইজনই রাতের বেলা কাজ করত। তো আমার ফ্রেন্ডের যে কাজিন ছিল সে ব্রেক নিয়ে ঘুমিয়েছিল তার ডেস্কের মধ্যে। তো আর তার কলিগ যে সে কাজ করছিল, তো সে তখন নেট শপিং করতেছিল। তখন মোস্ট অ্যারাউন্ড আপনার 3টা কি 3:30 হবে রাত। তো এই সময় তাদের পাশের ডেস্কে ফোন বেজে ওঠে। তো তার কলিগ গিয়ে সে তার ডেস্ক থেকে উঠে ওই ডেস্কের ফোনটা পিক করতে যায়। যখনই সে ফোনটা পিক করতে যায় তখন ফোনটা কেটে যায়। তো সে তার নিজের ডেস্কে চলে আসে।
তো নিজের ডেস্কে আসার পর সে ভাবতেছিল যে ওই ডেস্কে তো আসলে ফোন আসার কথা না, কারণ ওই ডেস্কটায় যিনি বসেন তিনি হচ্ছে তাদের একজন সিনিয়র অফিসার এবং তার শিফট হচ্ছিল ডেতে, মর্নিংয়ে। তো অবভিয়াসলি তার ডেস্কে রাতেবেলা কোনো ফোন আসার কথাই না। তো যাই হোক, সে আর মানে ততটা ব্যাপারটা সিরিয়াসলি নেয়নি। তো সে চিন্তা করলো যে আমি একটু ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হই, তার কলিগ কিন্তু কথা। সে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে সে এবং ফ্রেন্ডের কাজিনকে উঠিয়ে দিবে এবং সে একটা ন্যাপ নিবে। তো যেই সে ওয়াশরুমের দিকে যায়, তো ওয়াশরুমে গিয়ে উনি ফ্রেশ হয়। তো ফ্রেশ হওয়ার পর আমি আগেই বলেছি যে ওই বেকাতে কিন্তু তারা দুইজনই ছিলেন। তো উনি যখন সে ওয়াশরুম থেকে বের হয়, তো উনি ফিল করলেন কোনো মানে কেউ হবে না, ওইখানে আর কেউ ছিল না। উনি জাস্ট ফিল করলেন যে কিছু একটা এসে তার বাম হাতের আর্মচেয়ারের দিকে জাস্ট ব্রাশ করে দিল। ব্রাশটা এরকম ছিল যে আপনার সাত কোনো ব্লেড অথবা সেফটি পিন টাইপের কিছু দিয়ে যদি ঘষা দিলে যেরকম হবে ঠিক ওরকম একটা স্ক্র্যাচ। এবং যেই জায়গাটায় স্ক্র্যাচ পড়েছে ওই জায়গার মাংসপেশিগুলো আপনার স্কুইল করতেছিল। আচ্ছা। তো সেইটা দেখে সে আরও পাশে দেখে সেখানে কেউ নেই সে ছাড়া, এবং সে কোনো কিছুর সাথে মানে আঘাতপ্রাপ্ত হয়নি যে এরকম কিছু একটা হবে। তো সে সেটা ধরে হাত দিয়ে চেপে ধরে সে আগায় বাড়তেছিল। তো আগায় বাড়ার সময় সে লক্ষ্য করলো যে তার যে কলিগ, যে আমার ফ্রেন্ডের যে কাজিন, সে যে মাথা রেখে ডেস্কে ঘুমাচ্ছিল, তার পাশে আরও দুইজন মানুষ আচ্ছা। দূরে থেকে তার কাছে মনে হচ্ছিল। তো এটা দেখার পর সে একটু স্লো হয়ে যায়। সে কাছাকাছি যাওয়ার পর লক্ষ্য করলো যে আসলে সেই দুইটা কোনো হিউম্যান বডি না, শ্যাডো টাইপের কিছু একটা ফিগার হবে। দুইটা ফিগার ঠিক পাশের ডেস্কে ঠিক ওর মতো করে শুয়ে আছে। তো সাডেন টাইম যেটা হয় যে আমার ফ্রেন্ডের কাজিনের ডেস্কে আপনার ফোন আসে, ওনাদের সুপারভাইজার উনি ফোন দেয়, কিছু অর্ডারে কিছু কাজ ছিল। আচ্ছা। তো ওই আমার ফ্রেন্ডের কাজিন সে উঠে ফোনটা পিক করে, তো স্বাভাবিকভাবে উনি কথাবার্তা বলেন। তো এটা দেখার পর সে একটু সাহস পায়। তো সে তার সামনে গিয়ে হেঁটে গিয়ে বসে, এবং সে কিন্তু ট্রমাটাইজ, একেবারে ভীত সন্তুষ্ট হয়ে বসে আছে, কোনো কথা বলতেছে না। তো আমার ফ্রেন্ডের কাজিন তাকে কয়েকটা কোয়েশ্চেন করে, বাট সে কোনো রিপ্লাই করতেছে না, সে একেবারে মানে ট্রমা হয়ে আছে। তো যাই হোক, সে ব্যাপারটা করেনি। তো সকালবারে সে মেয়েটা বাসায় চলে যায়। তো তারপর থেকে হচ্ছে তার এই ঘটা সে আর অফিসে যাবে না। তো এটা শোনার পর আমার ফ্রেন্ডের যে কাজিন, তার কাছে ব্যাপারটা খুব উইয়ার্ড লাগে। তো প্রথম সে চিন্তা করতে লাগলো যে তার কাছে একটু খারাপ লাগে যে সে তার সাথে ছিল, বাট সে তো কোনো কিছু ফিল করেনি ওই রাতে। তো সে যেটা করলো, সে প্রথমে চিন্তা করলো যে হয়তোবা তার কলিডিয়ার হ্যালুসিনেট হইতে পারে। কিন্তু সে আবার চিন্তা করতেছে যদি হ্যালুসিনেটই হয় তাহলে তার এরকম স্ক্র্যাচ মানে ডিপ স্ক্র্যাচ হওয়ার কথা না, কিন্তু ট্রমা হওয়ার কথা না তার। তো যাই হোক, সে বাসা থেকে চলে আসে। তো সে বাসা থেকে চলে এসে সে অফিসে তাদের সুপারভাইজার যিনি ছিলেন তাকে ঘটনাটা পুরোটা খুলে বলে, সে অফিস সম্পর্কে, যে ওই কলিগের সাথে এরকম কিছু ঘটনা ঘটেছে। তখন সে তাদের যে সুপারভাইজার উনি খুব স্ট্রেঞ্জলি ব্যাপারটাকে না খুব নর্মালি নিলেন, খুব একটা মানে পাত্তা দিলেন না, উড়িয়ে দিলেন। তো তখন এই ব্যাপারটা তার কাছে খুব সাসপিশিয়াস লাগে যে এমন কেন রিয়্যাক্ট করলো। তো যাই হোক, তো তার পরের দিন আমার ফ্রেন্ডের কাজিনের আপনার ছিল নাইট শিফট ছিল। তো সে নাইট শিফটে যখন কাজ করতেছে, তখন তার সাথে যে কলিগগুলো ছিল সবাই হচ্ছে নিউ, তার সাথে নিউলে জয়েন করছে সবাই। তো উনি সবার সাথে বলতেছিল যে এরকম শুধু আমরাই কেন, নতুনদেরই কেন নাইট শিফটে কাজ করতে হচ্ছে, পুরাতনরা নাই কেন। তখন তারা বলতেছে যে অনেকের কাজ নেই, বাট তাদেরকে জোর করেই মানে রাতের বেলা অ্যাসাইন করা হচ্ছে কাজের জন্য। তো তারা বলতেছে যে আসলে এই ব্যাপারে কোনো কমপ্লেন করে লাভ হবে না, সিনিয়ররা তাদের কথাকে কোনো পাত্তাও দিত না। তো যাই হোক, সেদিন রাতে তারা নিজেরা মিলে এগুলো শেয়ার করে। তো শেয়ার করার পর রাসেল ভাই সকালবেলার দিকে তারা সবাই চলে যাবে, অফিস শেষ। তো রাতের বেলা তারা নিজের ওই কলিগের ঘটনাটা নিজেরা বলে। তো যখন তাদের অফিসে যে ক্যাব ছিল, ক্যাবটা তাদেরকে নেওয়ার জন্য আসে অফিসের নিচে, কারণ সে ক্যাবের ড্রাইভার মানে সবাইকে একসাথে দেখার পর তখন ওই আমার ফ্রেন্ডের কাজে একটু উনি অনেক স্লিপি একটা মুডে চলে যায়, ঘুম পাচ্ছিল তার বেসিক্যালি রাতে জাগার অভ্যাস ছিল না। তো সেই ড্রাইভার সবাইকে একসাথে দেখে বলতেছে যে আজকে কি কেউ কোনো ভূত দেখছে নাকি, মানে সেই ড্রাইভারই বলতেছে যে এত মানুষ কেন একসাথে, এত মানুষকে নামিয়ে দিয়ে আসতে হবে। তখন না এটা শোনার পর তার ঘুম ভাবটা কেটে যায়। তখন তারা সবাই গিয়ে ক্যাবেটায় বসে। তো বসার পর সেই ড্রাইভারই তাদেরকে মানে বাকি ঘটনাটুকু বলতেছে যে আসল কাহিনীটা কি। তো ওই জায়গার যে ঘটনা আমি ভাই বলছি, আপনি এখন যেটা বলছি, তো এটা প্রায় ওই দিল্লির আপনার নয়দা এলাকার সবাই জানে, এবং গুগলেও সার্চ করলে অনেকে কিন্তু এই ব্যাপারে জানতে পারবেন যে আপনার 98-এর ডিসেম্বরের দিক তার ঘটনা। তখন ওই নয়দা যে প্লেসটা যেখানে আইটি পার্কগুলো আছে, সে জায়গাটা অনেকটা ডেজার্ট ছিল, অত বেশি ওয়েল ডেভেলপ ছিল না, জাস্ট কয়েকটা আইটি ফার্ম ছিল সেখানে। তো ওই জায়গাটি তাদের অফিসটা যেই বিল্ডিংয়ে, যেই ফ্লোরে, ওই বিল্ডিংয়েরই সেম ফ্লোরে একটা আইটি ফার্মে দুইটা বোন জব করতো একসাথে। তো দুইটা বোন জব করতো। তো তাদেরকে একটা স্টকার প্রায়ই তাদেরকে উত্তপ্ত করতো, আসা যাওয়ার পথে কথা বলার চেষ্টা করতো। তো কিন্তু ওই দুই বোন যে ওই আইটি ফার্মে জব করতো, তারা কিন্তু ওই লোকটাকে পাত্তাই দিত না একেবারে। তো
তো একদিনকার ঘটনা যেটা হয় যে ওই দুই বোন আপনার তারা একসাথে রাতের বেলা অফিস করতেছিল। তো ওই স্টকারটা এসে ছুরি নিয়ে আসে সে অফিসের ভিতরে। তো দুজনকে ছুরি আঘাত করে, স্ট্যাব করে মেরে ফেলে। তো মেরে ফেলার পর সে চলে যায়। তো এই ঘটনাটা ঘটার পর সেই অফিসটা বেশ ওয়েল নোন ছিল, আমি আপনাকে নামও বলছিলাম বাট এখন বলছি না। তো তারা যেটা করে যে ব্যাপারটাকে মিডিয়াতে লিক করতে দেয়নি, তারা ব্যাপারটাকে নিজেরাই ধামাচাপা দিয়ে দেয়। তো তারপর থেকে যে ঘটনাগুলো ঘটা শুরু হয়, যেরকম যে রাতের বেলা যারা ডিউটি করত, মানে ব্যাপক প্রবলেম হতো সেখানে ওই একই ফ্লোরে। অনেকের কমপ্লেন এমন ছিল যে তাদের কমপ্লেনগুলো ছিল এরকম যে যেখানটায় সেই দুই বোনকে ছুরি আঘাত করে মেরে ফেলা হয়, ওই জায়গাটাতেই যারা রাতের বেলা বা দিনের বেলা অফিস করত তারা কিছু না কিছু মানে খারাপ কিছু এক্সপিরিয়েন্স করত। তো এমন একটা সময় হয় যে একটা সময় কি সে এলাকাটাকে পুরো হন্টেড প্লেস। অফিসার এমপ্লয়ি সে অফিস ছেড়ে দেয় এবং কিছু এমপ্লয়ি আপনার পাগল হয়ে যায়, মেন্টালি ডিসঅর্ডার হয়ে যায়। আপনার একটা যে 3 জন এমপ্লয়ি ছিল তারা সেই ঘটনার 5 মাসের মধ্যে 3 জন একই সাথে মেন্টালি ডিসঅর্ডার হয়ে যায়। এবং সবচেয়ে বেশি যেটা শোনা যায় রাসেল ভাই, সেটা বৈষ্ণবী নামে একটা মেয়ে ছিল সেই অফিসটাতে। তো সে ওই অফিসটাতে জব করত। তো একদিন যেটা হয়, তাকে অচেতন অবস্থায় সকালবেলা অফিস থেকে হসপিটালাইজড করা হয়। তার ফুল বডিতে অনেক স্ক্র্যাচ ছিল এবং হসপিটালাইজড করার পর তারা জানতে পারে যে সে রাতের বেলা কি হয়েছে সে কিছুই বলতে পারে না। সে তার যে শক্তিটা ছিল, কথা বলার যে শক্তিটা ছিল, সেই রাতের ইনসিডেন্টের পর সে তার কথা বলা শক্তিটাও হারিয়ে ফেলে। এবং এটার উপরও কিন্তু রাসেল ভাই লাস্ট ইয়ার ইউটিউবে একটা ভিডিও বানানো হয় ওই মেয়েটার ঘটনার উপরে। তো এটা করার পর ওই অফিসটা সেখান থেকে চলে যায়। তো বেশ কয়েক বছর সেটা ওই অফিসটা বন্ধই থাকে। তো তারপরে গিয়ে তাদের এই কোম্পানি, টাউন ফ্রেন্ডের কাজিনের কোম্পানিটা, সে এই বিল্ডিংয়ে অফিস ব্যাক। তো এই ছিল ভাই আমার ঘটনা। অনেক ধন্যবাদ। চলে যাচ্ছি হাফেজ মাইউদ্দিনের কাছে। ভাইয়া, এটা আমি যেই ঘটনাতে বলবো, নভেম্বর 3 তারিখ মঙ্গলবার ছিল। সেটা দিশে আমাদের কামরাঙ্গীচড়া এলাকার আলীঘাট একজন ব্যবসায়ী কসমেটিক। তো উনি একটা পণ্য তৈরি করেন যেটা ওই এলাকারই আরেকটা লোক সে পণ্যটা তৈরি করে মার্কেটে কম রেটমে ছাড়াতে। উনি একটু খুব রাগান্বিত হন একই পণ্য দিয়ে, একই পণ্য এবং কম মূল্যে ছাড়াতে তার জন্য একটু লসের ব্যাপার হয়। উনি এটা তার সাথে প্রতিবাদ সরাসরি না করে উনি একজন তান্ত্রিকের কাছে গেছেন সহযোগিতা নেওয়ার জন্য, যে উনাকে যেন ব্যবসাটা বন্ধ করে দেওয়া হয়, উনিও যেন বিছানা পড়ে থাকে, ব্যবসা যেন উনি না করতে পারে। উনি তান্ত্রিকের সাহায্যে এই কাজটা করতে গেছেন। তো যখন তান্ত্রিকের কাছে গেছেন, ওই এলাকার তান্ত্রিক বলছে ঠিক আছে, ওর সব কিছু ক্ষতি করে দিব, তো আমাকে কিছু জিনিস এনে দিতে হবে এবং 50,000 টাকাও লাগবে। তো উনি বলছে যে শনিবার দিনের বেলায় যে লোকটাকে দাফন দেওয়া হয় মাটি, সেই সন্ধ্যার সময় ওই মৃত ব্যক্তির মাথার কাফনের কাপড়টা কেটে আনতে হবে এবং তার পিঠের কিছু মাটি নিয়ে আসতে হবে এবং তার হাতের মধ্যে ওই লোকের নাম, যে লোকটাকে ক্ষতি করা হবে তার নাম লিখে দিতে হবে হাতের মধ্যে। উনি প্রস্তুত হয়েছে, ওই মৃত ব্যক্তির হাতের মধ্যে ক্ষতি করবে তার নামটা লিখতে হবে। উনি সব কিছু প্রস্তুত। ভয়ঙ্কর সব ব্যাপার এগুলো কি মানুষ করে? আচ্ছা। এবং পরবর্তীতে যখন উনি কবরস্থানে গেছেন, তো যিনি কবর খোঁড়া হয় ওনার সাথে বাজেট করে 300 টাকা করে কবরটা খোঁড়া হয়েছে সন্ধ্যার সময়। কবর খোঁড়ার পরে উনি কবরে নামছেন। উনি কবরে যখন নামছেন এবং যখন মাথার কাপড়টা কাটলেন, তখন তিনি খুব ভালোই ছিলেন, কোনো সমস্যা ছিল না, ভয় ছিল না। যখন উনি লাশটাকে উপরে উঠে উনি একটু হাত দিয়ে ঠেলে দিয়ে মাটিটা এক মুঠ নিলেন, তখন ওনার ভিতরে একটু খারাপ ছিল। এবং যখন সে হাতটার মধ্যে তার নামটা লিখল, যে লোকটাকে ক্ষতি করা হবে, ওই লোকের নামটা যখন হাতের মধ্যে লিখছে, তখন তাই সে বলতেছে আমার পুরো শরীর মনে হইতেছে পিঁপড়া কামড়াইতেছে, চুলকানো শুরু করছে, এমন অবস্থা, জ্বালা পড়া, পুরো শরীরটা চুলকানো শুরু করছে এবং খুব খারাপ অস্থিরতা লাগতেছিল। তারপর আমার জিনিস যখন প্রয়োজন আমি সব কিছু নিয়ে সে আবার কবরটাকে মাটি চাপা দিয়ে আমি নিয়ে আসি বাসায়। তো বাসায় যখন আনা হয় তখন ওনার খুব শরীরটা টায়ার্ড হয়, তাই উনি একটু বিশ্রাম নিছেন, ঘুমিয়ে পড়ছেন পিছনে। আমাদের যখন কাত হইছেন, চোখটা বন্ধ হয়ে গেছে। তো উনি ওই মুহূর্তে দেখতে পাইছেন যে উনি যে ঘুমিয়ে আছেন তার সাথে ওই মৃত ব্যক্তি যেই কাপড়টা কেটে আনছে ওনার সাথে ঘুমিয়ে আছেন এবং সেই মৃত ব্যক্তিটা তার সামনে পাশে শুয়ে আছেন এবং বলতেছেন আমার সাথে আসো। তখন তার চোখ খুলে গেল ঘুম থেকে দেখে। খুব দ্রুত উনি মনে বলছে যে আমার মনের ভিতরে একটা ভয়ে কাজ করতেছে। গোসল করি, খাওয়া দাওয়া করি আর এগুলো নিয়ে তান্ত্রিকের কাছে চলে যাই। উনি যখন ফ্রেশ হওয়ার জন্য গোসলখানায় গোসল করতে গেছেন, তখন তাকে জোরে খুব চড় দেওয়া হয়, একটা চড় খুব জোরে দেওয়া হয় এবং উনি চেঁচামেচি করেন, খুব চিৎকার করেন।
তো ওনার লোক ফ্যামিলির সবাই এসে তাকে ডাক্তার কাছে নেওয়া হয়। তো ডাক্তার বলছে এটা ব্রেন স্ট্রোক। করছেন উনি 2-3 দিন উনি হাসপাতালে। হ্যাঁ, ওই থাপ্পড় দেওয়াতে ওনার সমস্যা হয়েছিল। তো ডাক্তার বলছে এটা ব্রেন স্ট্রোক করছে। পরে উনি 2-3 দিন হাসপাতালে ছিলেন। তো যখন হাসপাতালে ছিলেন, হাসপাতাল থেকে আসলেন বাসায়, আসার পর তার একই অবস্থা, যে উনি যে একটু ভালো স্বাস্থ্য ছিল, গা রংটা পরিষ্কারই ছিল, কিন্তু যখন আসতেন উনি 2 দিনের মধ্যে এমন শুকানো হয়েছে একেবারে কঙ্কালের মতো, আর একটু পুরোটা শরীর কালো মানে খুব কালো হয়ে গেছে, কালো বর্ণ হয়ে গেছে শরীরটা। এবং তার ছটপট অস্থিরতা দেখে ওনার ঘরের মেম্বারশিপ, যে আমার একজন পরিচিত ছিল, তিনি আমাকে নিয়ে গেছেন যে আসুন, আমার ভাইয়ার কি জন্য পরিস্থিতি ভালো না, একটু ধরে দিতে পারো। তো যখন আমি তাকে দেখতে গেছি, তো ওনার পরিস্থিতি দেখেই আমি বলে দিছি যে না, ওর তো পরিস্থিতি ভালো না, প্রচুর খারাপ ওর অবস্থা, অনেক ভালো না, এই লোকটা অসুবিধা ভালো না, ও অনেক বড় খারাপ একটা কিছু। কথা বলার পর ওই লোকটা আমার দিকে তাকিয়ে আছে, তাকিয়ে একটু কান্না করলো, খুব কান্না করলো। পরবর্তীতে আমি যখন তাকে ঠিক করার জন্য একটু ঝাড়বো, যখন আমি তার দুটা মাথার মধ্যে একটু হাত রাখি, ওই মুহূর্তের মধ্যে আমার উপর আঘাত আসে। আচ্ছা, মানে পুরো হাত এবং মাথার মধ্যে আমি করতে দিছি যে আমাকে খুব মারতেছে, খুব থাপ্পড় দিতেছে, খুব উল্টোপাল্টা, এবং এই 2 পাশে গলার 2 পাশে কামড় দেওয়া আছে, হাতের মধ্যে পুরো আঁচড় দেওয়া, আমাকে খুব মারতেছে। তো আমি ওনাকে একটা ধাক্কা দিয়ে উনি অজ্ঞান হয়ে পড়েছে। আমি আমার কাজ, আমার নিজেকে সেভের জন্য আমি আমার দোয়া পড়ে নিজেকে শরীর বন্ধ করলাম। এরপর আমি বলছি ঠিক আছে, ওনাকে আমি সুস্থ করি, ওনাকে একটু জ্ঞানটা ফিরুক, আমি কাজ এখনও আরও রাত্র করব, আর ওনাকে রাত্রবেলা গোসল করে 2 রাকাত নামাজ পড়ে তওবা করতে হবে। উনি অনেক বড় বেয়াদবি, একটা ভুল কাজ করে ফেলছে, অনেক বড় অন্যায় কাজ করছে। ওনাকে যখন আমি পানি পড়ে জ্ঞানটা ফিরে আসে, তখন আমি তাকে গোসল করে নামাজ পড়ে তওবা করাই, এবং তার কাছ থেকে আমি শুনি যে আপনি কি করা হয়েছে, এরকম যে জিনিসটা, এটা তো খুব ভয়াবহ কাজ, যেটা তো মৃত্যুর সাথে লড়াই করা, আপনি তো খুব অন্যায় কাজ করেছেন। তো উনি আমাকে সব কিছু খুলে বলে যে আমি একটা লোকের সমস্যার, ওনাকে ব্যবসাটা ডাউন করার জন্য তাকে আমি এগুলো জিনিস করতে গেছিলাম। আমি বলছি জিনিসগুলো আমাকে দিয়ে দেন। তো আমাকে কাফনের কাপড়টা, মাটি সবগুলো দিয়ে দেয়। এখন পর্যন্ত তাকে আমি বলছি ঠিক আছে, আমি তো আছি, আপনাকে আমি কাজ করে দিলাম। তো উনি এখন পর্যন্ত, আজকে 3 তারিখ, আজকে 6 তারিখ, এই যে আজকে 3 দিন, উনি আমাকে শুধু বলছিল যে ভাই আমি এখনও সেই লাশটাকে দেখতে পাই। আমাকে শুধু একটাই বলে যে আমার সামনে, আমার সাথে আসো, আমার সাথে আসো। এখন আজকেও আমি যখন আসতেছিলাম আমাকে ফোন করে বলছে ভাই আমার আসবেন না আজকে, কারণ আমি এখনও দেখতেছি আমাকে সেই লাশটা আমাকে এখনও ডাকে যে আমার সাথে আসো। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের নতুন অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন সেটা আগে শুনে। আমি বলছি, আমি আমার বাসা ফরিদাবাদ এলাকায়, জি আমি এখন বর্তমানে লক্ষ্মীবাজার আছি। জি, ওকে। আচ্ছা, আপনার জীবনে অনেকগুলো ঘটনা ঘটেছিল, যখন আপনি একদম ছোট ছিলেন তখন থেকে ঘটনা শুরু, এবং তখন আপনার বয়স কত ছিল যখন আপনি প্রথম বুঝতে পারলেন যে আপনার সাথে প্যারানর্মাল কোনো কিছু ঘটছে, আপনার ফ্যামিলিতে প্যারানর্মাল কোনো কিছু ঘটেছে, তখন বয়স কত ছিল? আমার ফ্যামিলিতে যখন থেকে একটু বুঝতে শিখেছি, কথা বলতে পারি সবার সাথে সুন্দর করে গুছিয়ে, ভাই বোন আছে, আমরা 6 জন ভাই বোন, বাবা মা আছে। আমার বয়স তখন 4 থেকে 5 বছর। তখন থেকেই আমি বুঝতে শিখেছি কিছু। তারপর অনেক কিছু নিজ কানে শুনেছি। জি। ভয় ভীতির ব্যাপারটা তখন থেকেই শুরু হয়েছে। আমার বাসার ছাদে রেগুলার শব্দ হতো, বাবা ছিলেন তখন বেঁচে, তো বাবা আমাদেরকে রেগুলার নামাজ পড়াতেন। আমি ছোট ছিলাম, তারপর আমার ছাড় ছিল না, নামাজ পড়ানো হতো আমাদেরকে। তারপরও দেখা যেত যে বাসায় কিছু না কিছু, বিশেষ করে আর কি মাঝরাতের 12টার পর থেকে অনেক রকম শব্দ শোনা যেত, ভয়ঙ্কর কিছু শব্দ। ছাদের উপরে শিলপাটা ঘষার আওয়াজ পাওয়া যেত। তো বাবা দৌড়ে বের হয়ে ছাদ পর্যন্ত চলে যেত, গিয়ে দেখতেন যে না, এগুলো কিছুই না, কিন্তু তারপরে আবার নিচে আসলে সেই শব্দ। তো এরকম অনেক কিছুই ছোট থেকে দেখতে দেখতেই বড় হয়েছি। কিন্তু বড় হওয়ার পরে যেগুলো আমার সাথে ঘটেছে, প্রায়ই প্যারানর্মাল কিছু ঘটেই যেত। দেখা যেত যে কিছুদিন পর পর কিছু না কিছু হচ্ছেই, একটার পর একটা চলছেই। আমার বাসায়, আমি আমার নিজ বাসায় থেকে আমার বাচ্চা স্কুলে পড়ানোর জন্য আমি বাসা ভাড়া করি। গ্যান্ডেরিয়া একটা বাসায় আমি আসি, সেখানে অনেক কিছুই ঘটেছে। তার মধ্যে যখন প্রথম গিয়েছি, তো হঠাৎ কারেন্ট চলে গেছে বাসায় যাওয়ার 3-4 দিন পরে। নতুন বাড়ি তখন, বিশাল বাড়ি আমার। তো সন্ধ্যার সময়টা আমি রান্না করছিলাম, হঠাৎ করে কারেন্ট চলে গেল রাত 8টার দিকে। তো আমি সাথে সাথে ক্যান্ডেল ছিল চুলার পাশে, ক্যান্ডেল জেলে আমি রান্না করা শুরু করছি, আর বাচ্চা আমার মেয়ে আর মেয়ের বাবা পাশের রুমেই ছিল।
তো তখন আমি বাসা সম্পর্কে আমার তেমন কোনো অভিজ্ঞতা নাই, সেদিনটাই ছিল আমার প্রথম অভিজ্ঞতা। তো হঠাৎ করে অন্ধকারে আমার পিছন দিক থেকে জামাটা ধরে কেউ টান দিল, এমন বোঝা গেল যে কেউ টানছে, একটা টান দিয়েছে। হঠাৎ করে আমি পিছে তাকালাম যে কি ব্যাপার, আমার বাচ্চা টান দিল এভাবে, ওর হাতে এত উপরে আসলো কিভাবে, বাচ্চা এত ছোট। তা আমি তাকাইছি, দেখি কেউ নাই। দৌড়ে বেডরুমে চলে গেছি, দেখি ওর বাবা আর মেয়ে বসে বসে হাসছে, ওরা বসে মোবাইল নিয়ে খেলছে, গেম খেলছে। তো আমি খুব ভয় পেয়েছি, তখন ওর বাবাকে বললাম যে এরকম টান দিছে, তারা হাসাহাসি করে উড়ায় দিল। যাই হোক, এরপরে যেটা ঘটে ওই নতুন বাসায়, যে প্রতিদিন আমি দুপুরের দিকে, মানে যেটা রোজ হচ্ছে আমার সাথে, যে কান্নার আওয়াজ পাওয়া যায় দুপুরে 2টার পরে। আমরা খাওয়া সেরে যখন আমরা ঘুমোতে যাই তখনই শুরু হয়, যে চারিদিক নিস্তব্ধ এলাকা, কিন্তু আমার বাসার, আমার সাথে যে আমার ঘরের রুমের সাথে যে অ্যাটাচ বাথরুমটা আছে, সে বাথরুমটার থেকে কান্নার আওয়াজ পাওয়া যেত প্রতিদিন। একটা চাপা কান্নার আওয়াজ, খুব আস্তে, খুব স্লো একটা আওয়াজ পাওয়া যেত। তো ব্যাপারটা নিয়ে আমি বেশ কিছুদিন শোনার পরে প্রতিদিনই শুনতাম। তা আমি ভাবতাম যে হয়তো আমার ঘরের আশেপাশে এমন কিছু ঘটছে। তো দেখা যেত যে আমি পুরো বারান্দা ঘুরেও আমি এর কোনো প্রুফ পাইনি যে আমার বাসার আশেপাশে কিছু ঘটছে। আমি সরাসরি নিচে দারোয়ানকে জিজ্ঞেস করি 1 সপ্তাহ পরে ঘটনা, যে আমি প্রতিদিনই শুনছি, দারোয়ান চাচা এটা কি ব্যাপার। তো দারোয়ানও হেসে উড়ায় দিছে, বলছে যে না, এগুলো কিছু না, তুমি মাথা ঘামিও না, উপরে চলে যাও। দারোয়ান কথা কাটাই দিল। দেখে আমার কাছে একটুই খটকা লাগলো যে কি ব্যাপার। আরও সন্দেহ বেড়ে গেল তখন আপনার। হ্যাঁ, আমার মনে আরও সন্দেহ বেড়ে গেল যে ব্যাপার কি, দারোয়ান আমাকে তো কিছু বললই না, পাল্টাও আমাকে যেভাবে পাঠাইলো। আমি তারপর চলে আসছি, কিন্তু পরদিন আবার গেছি সে আওয়াজ শোনার পরে। দারোয়ানকে জিজ্ঞেস করলাম, চাচাজি এটা কেমন কথা যে আশেপাশের লোকজন কান্দাকাটি করে, আপনারা জানেন না কিছু? তো দারোয়ান বলছে যে না, আমি বলতে পারি না, তুমি তোমার বেশি ভয় লাগলে নিজের রুমে যে দরজা আটকায় বসে থাকো। তো আমি তাই করছি। তো এর মধ্যে যাই হোক, একজন বাসায় কাজের লোকও পেয়ে গেছে অলরেডি, ওই এলাকার পুরনো লোক, বুড়ো মানুষ, তাকে আমি কাজে রাখছি। তো সে ওই বাসার শুরু থেকেই নাকি ছিল, সে মোছার কাজ করত, পরে তাকে আমি বাসায় কাজের জন্য রাখছি। তো ঘটনা তার কাছ থেকেই শোনা। তাকে আমি অনেক দিনই জিজ্ঞেস করছি এই ব্যাপারে, যে খালা, তুমি আমার ঘরে যে ঘর মোছো কাজ করো, তুমি কি এই শব্দ পাও? মানে ব্যাপারটা এমন হয়ে দাঁড়াইছে যে কোনোদিন একদিনও বাদ যেত না, প্রতিদিনই আমি চাপা কান্নার আওয়াজ শুনতাম। তো সেই বুয়া না পেরে আমাকে বলছে যে ঠিক আছে, তুমি আবার আমি কিছু বললে তুমি বাসা ছেড়ে চলে যাবা না তো? তাই আমি বলছি না খালা, আমি যাব কেন, এত ভেতু লোক। তো খালা তারপর একদিন না পেরে, আমি যখন ওকে রেগুলার প্রশ্ন করতাম, বিরক্ত করতাম, সে একদিন না পেরে বলছে যে হ্যাঁ, এই বাসার শুরু থেকে আমি আছি। তো তুমি যে ফ্ল্যাটটা নিছো, এটা বাড়িওয়ালা নিজের জন্য তৈরি করছে, আর এটা প্রায় 8-9 মাস কি 1 বছর বন্ধ ছিল। এটার মধ্যে কোনো ভাড়াটিয়া ছিল না, ঘরটা বন্ধই থাকতো। তো হয়তো খোলার পরে বাসায় অনেক কিছু সমস্যা হইতে পারে তোমার সাথে। তারপরে এখানে যে তোমার যে অ্যাটাচ বাথরুমটা আছে, এটা যখন কনস্ট্রাকশনে কাজ চলছিল, এখানে একটা মেয়ে মারা গেছে। তো মেয়েটা টিনেজার ছিল, সে তার ভাষায় বলল। তা আমি বললাম যে খালা, তো এভাবে কান্নার আওয়াজ কেন পাবো? তো সে না পেরে, সে প্রথমে আমাকে বলতে চায়নি, হেসে উড়াই দিছে, বলছে কি তুমি কি বাসা ছেড়ে চলে যাবা নাকি আবার? শুনলাম না খালা, আমি এসব কিছু ভয় পাই না। তখন সে বলল যে এরকম এখানে একটা দুর্ঘটনা ঘটছে, মেয়েটার সাথে রেপ হয়েছে। তখন মেয়েটাকে ওই বিল্ডিং কিছু লেবার এখানে এই কনস্ট্রাকশনের কাজ চলাকালীন সময় তাকে ঝুলায় দেওয়া হয়েছে ওই বাথরুমটায়। ভাই, আপনার যে বাথরুমটা ছিল, সে বাথরুমে ইট দিয়ে ঘেরা ছিল, কনস্ট্রাকশনে কাজ চলছিল। তো এইরকম রেগুলার বাসায় একটার পর একটা চলতেই থাকে আমার। তার মানে ব্যাপারটা এরকম যে আপনি প্রথমে বুঝতেই পারেননি যে আপনার যে ওয়াশরুম, সে ওয়াশরুম থেকে মানে কেমন ওয়াশরুমটা রেগুলার ব্যবহার করতেন আপনারা? হ্যাঁ, খুব কম যেতাম। ওটা খুব বিশাল একটা রাজকীয় ওয়াশরুম ছিল। মানে আমি দেখতাম কি এত সুন্দর ক্লিন ওয়াশরুম, সুন্দর বাথটাব আছে, তো আমি পানিও কখনো ফেলতাম না। আশেপাশে কিন্তু আরও এত বড় ফ্ল্যাট, ওখানে 4টা ওয়াশরুম আছে অলরেডি, বেডরুমের সাথেই 2টা আছে, একটা ছোট্ট আর ওই বিশাল যেটা, সেটাকে কখনো আমি ময়লা করতে চাইতাম না যে পানি টানি ঢালবো। ওটা বেশিরভাগ বন্ধ থাকতো, দরজা বন্ধ করে রাখতাম। তো সেখান থেকে আওয়াজটা আমি যখন বাসার চারদিকে চেক করতাম, কান্নার যে আওয়াজটা সেটা সেখান থেকে আসতো, সেটার ভিতর থেকেই আসতো। সেটা আমি অনেক পরে টের পাইছি, অনেক চেক করছি আমি বাসার আশেপাশে, চারপাশে যে বারান্দা ঘুরে দেখছি যে না, এটা আশেপাশের কোনো বাড়ি থেকে আসে না, শুধু আমি রুমে আসলেই আওয়াজটা আসে, শব্দটা সেখান থেকেই আসছে। এরপরে প্রায় আমার বাচ্চারা বাসায় একলা একলা যখন খেলতো, দৌড়াতো, ছুটতো, আমি বাসায় কয়েক বছর ছিলাম, বাচ্চাটা ভয় পেত, বলতো যে মাম্মি ওই দেখো জাল, আমি তোমাকে বলেছিলাম না, রাত্রে ঘুমের থেকে আমাকে ধাক্কা দিয়ে উঠেছে, ওই দেখো আমি যে তোমাকে বলেছিলাম, ও এখন দাঁড়িয়ে আছে।
তাই আমি বললাম কি, আচ্ছা আপনার বাচ্চা আপনার সঙ্গে আছে, আমি একটু ওর কাছে একটু শুনি, একটু মাইক্রোফোনে যদি বলতেন যে আচ্ছা দেখতেন আপনি ওখানে। আমি একটা ছেলেকে দেখতাম, খুব 8-9 বছরের একটা ছেলে। ছেলেটা গ্রিল ধরে দাঁড়ায় থাকতো। আমি এত অন্ধকার ছিল যে আমি চেহারাটা কিছু বুঝতাম না। তারপর আমি দেখতাম একটা 8-9 বছরের ছেলে গ্রিল ধরে দাঁড়ায় থাকতো আর পুরা আমাদের দিকে তাকায় থাকতো। মাথাটার ঘুরান দেখলে বুঝতাম। ওকে, এই ব্যাপারটা। আচ্ছা, আবার আমি আপনার কাছে আসি এবং আপনি একটু বলেন যে আপনি ফাইনালি ওই বাসাটা তারপরে ছেড়ে দিলেন। হ্যাঁ, ফাইনালি ছেড়ে দিয়েছি। তারপর আপনি একটা বাসা নিয়েছিলেন। তো সেই বাসার সম্পর্কে আমার খুব একটা জানা ছিল না। বাসাটা একটা স্কুল ছিল, তো স্কুলটার সমস্যা আছে সেখানে। হ্যাঁ, সেটা স্কুল ঘর দেখেই হয়তো সমস্যা, কারণ সেটা দুপুর 2টার পর থেকে বাসাটা টোটালি পুরো বিল্ডিংটা তালা দেওয়া থাকতো যখন স্কুল শেষ হয়ে যেত। সে বাসায় কখনো সন্ধ্যার পরে বাতি জ্বলতো না, অন্ধকারেই থাকতো। আর সেটা সকাল হলে স্কুলের জন্য খোলা হতো। 6 তলায় বিল্ডিং ছিল, সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত শুধু বিল্ডিংটা খোলা। যে বাসাতে আপনি এখন আছেন, এখন আছি বর্তমানে, তাহলে এই ধরনের সমস্যা, যে বাসাতে সন্ধ্যায় আলো হতো না এবং যে বাসাটা পুরোপুরি অন্ধকার থাকতো, সেই বাসাতে আপনি কোনো ধরনের সমস্যা ফেস করছেন, তো সেই বাসাটা কাঁদছে কি ছাদের উপরে শব্দ হচ্ছে, মশলা বাটার শব্দ হচ্ছে, প্রতিদিন হচ্ছে। প্রতিদিন বেঞ্চ টানার শব্দ, যেটা স্কুলের বেঞ্চ টানা, সেটা সবচেয়ে আশ্চর্য ঘটনা যে সেই স্কুল ঘরটাকে খালি করে সেখানে ফ্লাইট ভাড়া দেওয়া হচ্ছে, কিন্তু এখানে সারা রাত বেঞ্চ টানা শব্দ। আচ্ছা, আপনি কমপ্লেন করেছিলেন তারপরে যে বেঞ্চ টানা শব্দ পাচ্ছেন বা এরকম কোনো কিছু? এই জিনিসটা কমপ্লেন করার লোক পাইনি। আমার বাড়িওয়ালা যেমন আগের বাসার বাড়িওয়ালাও সেই বিল্ডিংয়ে থাকতো না, সে পুরনো ঢাকায়, আমরা গ্যান্ডিয়ার ছিলাম, তারা গুলশানে থাকতো। এই বাসার বাড়িওয়ালা সেম কন্ডিশন, সেও ছিল না। তাদেরকে কখনো ফোন করেও সহজে পাওয়া যেত না, তারা খুব ব্যস্ত থাকতো? আমি অনেকবার চেষ্টা করেছি যোগাযোগ করার, বলেছে হ্যাঁ সে সময় করে যোগাযোগ করবে, শেষ পর্যন্ত হয়নি। আচ্ছা, তো দেখা গেছে এভাবে কিন্তু কয়েক বছর কেটে গেল। এখানে বেশ কয়েক বছর কাটলো, 4-5 বছর চলেই গেছে। অলরেডি বাচ্চাটাও বড় হয়ে গেছে। এখন তো বাচ্চাটা একা একা খেলে, ঘোরে বাসায়। মাম্মি মাম্মি কেউ হেঁটে গেছে, তুমি জলদি আসো ড্রয়িং রুমে, কেউ তো আছে, আমি দেখেছি, ছায়া দেখেছি যে দৌড় দিয়েছে। সে আমাকে প্রতিদিন এইভাবে অভিযোগ করে, সারা রাত শব্দ শুনি। তারপর একটা জিনিস, যেটা আমার ঘটনার যেটা শেষ পরিণতি, যে এই বাসায় গত 9 মাস আগে আমার বেবি আসে। তো আমি বাসায় হাঁটি, চলাফেরা করি, ঘোরাফেরা করি, সব সময় ফিল করি যে আমার কাঁধের কাছে বা আমার পিছনে কেউ একদম সাথে সাথে চলে। জিনিসটা আমি খুব ফিল করতাম, আমি একদম পরিষ্কার বুঝতে পারি। মাঝে মাঝে উনে করতাম বাচ্চাটা দুষ্টামি করে, বাচ্চাটা লম্বা হয়ে গেছে, বড় হয়ে গেছে, ঠিক আছে, আমার পেছন পেছন হাঁটছে, কিন্তু পিছে ঘুরে দেখতাম যে না, হয়তো বাচ্চা পড়তে বসেছে, অথবা সে একযোগে মোবাইলে গেম খেলছে, ট্যাব নিয়ে খেলছে, অথবা সে ঘুমাচ্ছে। এই সময়টা, যে সময়টা আমি একা থাকি, সেই সময়টা খুব বেশি ফিল করি যে কেউ আছে আমার ডানে বা আশেপাশে বা পিছনে। তো এইরকম কিন্তু দিনের পর দিন 9 মাস চলেছে। গত 15-20 দিন আগে আমার বেবিটা হয়েছে, কিন্তু সে হওয়ার সাথে সাথে ডেথ। এই ছিল আমার ঘটনার শেষ পরিণতি। তো আমার কাছে মনে হয় যে কিছু যোগাযোগ আছে আমার বাসার সাথে, আমার সাথে, না হলে এত বড় দুর্ঘটনা আমার সাথে ঘটতে পারে না। আর আমার বেবিটা খুব হেলদি ছিল, খুব হৃষ্টপুষ্ট বাচ্চা, মানে অদ্ভুত সুন্দর একটা বাচ্চা ছিল। আমি তার ছবি দেখেছি, আমার মেয়ের ছবি উঠিয়ে রেখেছিল, আমাকে দেখানো হয়নি। আমি হার্টের পেশেন্ট দেখেছি, আমাকে দেখানো হয়নি। তবে সেটাই ছিল আমার শেষ পরিণতি এই বাসায়। এরপরে কি ঘটবে আমি জানি না। আমি এখন আর বাসা ছাড়া চিন্তা করি না, যে এর চেয়ে বড় দুর্ঘটনা তো আর মানুষের জীবনে হতে পারে না। সেটা হয়ে গেছে অলরেডি, ঘটনা ঘটে গেছে যে আমার বেবিটা আমার কাছ থেকে চলে গেছে। বেবিটা হওয়ার সময়ই মারা যায়। জি, ওকে, আমার মনে হয় যে আপনার বাবার সাথেও আপনার অনেক টুকটাক ঘটনা ঘটেছিল। জি, বাবা থাকতে অনেক কিছুই হতো তখন। আচ্ছা, সেটা নয় আমরা পরে শুনবো। আমরা ওকে, সো আমরা কার ঘটনা আগে শুনছি দুজনের মধ্যে? আচ্ছা ঠিক আছে, আমি স্টার্ট করি। আমার এটা নিজের জীবনের ঘটনা না, এটা আমি আমার ফার্স্ট কাজিনের কাছ থেকে শুনেছি, কিন্তু এটা একটি সত্যি ঘটনা। এই ঘটনা কি আসলে বরিশালের। তো যেহেতু এটা আমাদের ক্লোজ রিলেটিভসদের মধ্যেই, তাই আমি আসলে ওনাদের নাম এখানে বলছি না। তো জিনিসটা হয়েছিল যে বরিশাল শহর থেকে 11 কিলোমিটার দূরে একটি জায়গা আছে, ওখানে একটা দিঘি আছে, দিঘিটার নাম দুর্গাসাগর। অনেকেই হয়তোবা চিনে থাকবেন। তো ওই দিঘিটার কিন্তু একটা ইতিহাস আছে, মেবি আপনারা জানতে পারেন। সেটা হচ্ছে যে ওখানে যখন একজন রাজা ছিলেন, তো উনি ওনার রানীকে বলেছিলেন যে তুমি দেখি কতটুকুন হাঁটতে পারো, তুমি যত দূর পর্যন্ত হেঁটে ঘুরে আসতে পারবা, আমি তত বড় একটা পুকুর বানাবো, এবং এই পুকুরটা খুবই সৌভাগ্য নিয়ে আসবে মানুষের জন্য। এবং ওখান থেকে যেটা স্টার্ট হয়েছিল যে ওই পুকুরটা থেকে অনেক মানুষ যদি কিছু চাইতো, তার মনের আশা পূর্ণ হয়ে যেত। এবং ওইখানে ওরা যেটা উইশ করতো, ধরেন যে যদি কিছু, অনেক গরিব মানুষ আছে তাদের কাপড় থাকতো না, বা ক্রোকারিজ, আপনিও বলেছিলেন যে ক্রোকারিজ ভেসে কিন্তু জায়গায়, এবং এটা কিন্তু এখানে একটা কন্ডিশন ছিল যে ওগুলো আপনাকে আবার ফেরত দিতে হবে, ইউজের পর ফেরত দিতে হবে। তো এরকম একজন লোক পরবর্তীতে আর ফেরত দেয়নি দেখে
মানে ওইখান থেকে জিনিসটা ভেসে ওঠাটা কিন্তু বন্ধ হয়ে যায়। কিন্তু এখনও কিন্তু ওই জায়গাটা খুবই পপুলার। তো যাই হোক, আমার ঘটনাটা যাদেরকে নিয়ে, ওটা একটা বিয়ের ঘটনা থেকে স্টার্ট হয়েছে। সেটা হচ্ছে যে বরিশাল শহরে বিয়ের পর মানে বরবউ নিয়ে ওই জায়গাটা থেকে যখন ক্রস করছিল, তখন ফটোশ্যুটের জন্য এখানে একটু থামে। এবং আপনাকে বলে রাখি যে ওখানে কিন্তু মানে যেহেতু অনেক আগের এই জায়গাটা, তো সেখানে অনেক বট গাছ আছে, অনেক অন্যান্য পুরনো গাছপালা আছে, এবং ওগুলো থেকে আপনি দেখতে পাবেন যে ওই শিকড়গুলো ঝুলে থাকে না অনেক সময়, বোঝা যায়, হ্যাঁ, অনেক পুরনো। অনেক পুরনো বোঝা যায়। তো ওখান থেকে মানে মফস্বল এরিয়া, তো ওখানে সবাই নেমে ফটোশ্যুট করেছে, তারপর আবার বউ নিয়ে রওনা হয়েছে। তখন সময়টা ছিল আসলে বিকেলের দিকে, হ্যাঁ, প্রায় সন্ধ্যা হবে, তার মানে কিছুক্ষণ। তো ওনারা কাছাকাছি একটি শহরে যাচ্ছিলেন, উপজেলা। তো ওখানে যাওয়ার পর তো নতুন বউ আসলে যেটা হয় আর কি, যে সবাই খুব আগ্রহ নিয়ে দেখতে আসে বাসায়, বাসা ভর্তি মানুষজন থাকে। তো এইভাবে রাতটা কেটে যায়। তো সকালবেলা যখন মানে হাজব্যান্ড ঘুম থেকে উঠে দেখে যে বউ নাই, তো এটা স্বাভাবিক জিনিস, বাইরে যেতেই পারে। তো উনি এখন না মানে আশেপাশে রুমে যাচ্ছিলেন, এবং গ্রামের বাড়িগুলো যেরকম হয় যে আপনার ঘরগুলো একটু ফাঁকা ফাঁকা থাকে মাঝখানে, হ্যাঁ হ্যাঁ, উঠান থাকে মাঝখানে। তো উনি এই রুম করেই মানে ওনার ওয়াইফকে খুঁজছিলেন। তো ওনার বড় ভাবি ওনাকে জিজ্ঞেস করলেন যে তোমার বউ কোথায়? তখন উনি বললেন যে আমিও তো বলতে পারি না, কারণ আমিও তো আসলে দেখি নেই ঘুম থেকে উঠে। তো ওই থেকে খোঁজ বউকে আসলে কেউ খুঁজে পাচ্ছে না। তারপর অনেকক্ষণ পর সবাই খেয়াল করলো যে ওনাদের রুমের পাশে যে ওয়াশরুমটা আছে ওটা বন্ধ। তো ওখানে ধাক্কা দিয়ে আগে জিজ্ঞেস করলো, শিওর হতে চাইলো যে উনি ওখানে আছেন কিনা। তো ভেতর থেকে কেউ সাড়া দিচ্ছে না, কিন্তু দরজাটা বন্ধ। তখন হাজব্যান্ড যেটা করলেন, উনি একটা মই নিয়ে এসে ভেন্টিলেটর দিয়ে উকি দিয়ে দেখার চেষ্টা করলেন যে ওখানে ওনার ওয়াইফ আছে কিনা। তো দেখতে পেলেন যে ওনার ওয়াইফ মাথা নিচু করে বসে আছে, এবং মাথা থেকে চুল টেনে টেনে ছিঁড়ছে। এবং এগুলি সবই আসলে সত্যি ঘটনা, মানে আমার কাজিন যেভাবে আমাকে বলেছে ওটাই আমি বলছি। তারপর ওনাকে যখন ডাকলেন উনি তাকাচ্ছেনও না। তারপর তো সবাই মিলে ঠিক করলো যে এখন দরজাটা তাহলে ভেঙে ফেলতে হবে। সবাই দরজাটা ভেঙে যায় একদম নতুন বউ, মানে জিনিসটা খুবই, এবং এইটা দেখে মানে সবাই আসলে হতবাক হয়ে গেছে, মানে ইনি নতুন বউ এইভাবে যদি মারধর শুরু করে। যাই হোক, তো তারপর তাকে ৩-৪ জন লোক মিলে তাকে আসলে টেনে বের করার পর মানে উনি যে ধরনের কাণ্ডগুলো করা শুরু করলো, তখন মানে ধরেন যে আপনার চেয়ার উল্টে দূরে ছুঁড়ে ফেলা, মানে এগুলি কোনো খুব শক্তিশালী লোকজন না হলে সম্ভব হয় না, এবং পুরুষালী গলায় কথা বলা। তো তারপর যেহেতু একটু মফস্বল এরিয়া, তো আশেপাশে সবাই বলল যে হুজুর ডেকে আনো তোমরা। এরপরে ইন্টারেস্টিং ঘটনা আলটিমেটলি পরে হুজুর ডেকে আনো। তো হুজুর ডেকে আনার পর যেটা মানে উনি যেটা বললেন, উনি দূর থেকে দেখছেন, কাছেও যাচ্ছে না, মানে তার কাছে যাওয়া সাধ্য কারণেই তাকে বহুত কষ্টে আসলে বেঁধে রাখা হয়েছে। দেখে বলে কি যে এটা সামলানো আমার পক্ষে সম্ভব হবে না, আপনারা আরও কাউকে একটু নিয়ে আসেন। তো বরিশালের দিকে এরকম ভালো অনেকেই আছেন যারা আল্লাহর কালাম নিয়ে কাজ করেন। তো ওরকম একজনকে আনা হয়েছে। আনানোর পর যেটা মানে পাওয়া গেল যে ওই উনাকে আসলে খারাপ জিনে যেটা বলে ভর করে। তো জিনটাকে দিয়ে যখন উনি কথা বলাচ্ছেন, হ্যাঁ, এবং এগুলি যারা দেখেছে তারা আমার আপনই যেভাবে ওনারা বলেছেন ওভাবেই বলছি, যে কথা বলাচ্ছে মনে হচ্ছে যে খুব কর্কশ গলায় কেউ একজন কথা বলছে, একটা পুরুষ লোক, এবং তার ভাবভঙ্গি অন্যরকম, হ্যাঁ। এবং সত্যি কথা যেটা, যে নর্মালি আমরা টিভিতে যেরকম দেখি না ভণ্ডটণ্ড যে মানুষকে পিটায় বা ওই যে মরিচ ধরে নাকের সামনে, ওরকম কিছু না। উনি যে বসে আছেন, উনার ছায়াতে যদি উনি একটা বাড়ি দেয় তাহলে ওই দাগটা উনার গায়ে লেগে যাচ্ছে, দাগ গায়ে লাগছে। মানে আপনি ধরেন যে আপনি বসে আছেন পাশে, আপনার ছায়ায় আমি ওখানে একটা কিছু দিয়ে আঘাত করলাম, ছায়াটা এবং আঘাতের দাগটা তার শরীরে পড়ছে। এটা খুবই মানে এটা আমার কাছে নতুন একটা ব্যাপার, মানে এইটা না, মানে যে না দেখেছে সে ছাড়া কেউ বিশ্বাস করবে না। মানে কি বলবো সোজা। তারপর ওকে বলা হচ্ছে যে তুমি কিভাবে আসলে এই পর্যন্ত এরকম করছো, কেন করছো? বলে যে ওকে আমার খুব পছন্দ হয়েছে, ও যখন বউ সেজে আসছে, বলে কোথায় পাইছো তুমি? বলে যে আমি দুর্গাসাগরে যে বটগাছ আছে, একটা বটগাছ পার্টিকুলার বলেছিল হয়তো বা জায়গাটা, তো ওখানে আমি ছিলাম। ওরা যখন নামছে ছবি তুললো, তখন আমার ওকে দেখে খুব ভাল লাগছে। আমি ওর সাথে সাথে আসছি, এবং ওই দিন সন্ধ্যায়, বিয়ের দিন সন্ধ্যায় অনেক মানুষ ছিল দেখে ওর উপর আমি আসতে পারিনি, ভর করতে পারিনি। তো যখনই ওনাকে একা পেয়েছে তার উপর ভর করেছে। আমাদের ইসলাম ধর্মেও তো আছে যে জিন এবং ইনসান, মানে জিনের অস্তিত্ব আছে, খারাপ এবং ভালো। তো এটা খারাপ ধরনের ছিল। তো অনেক কষ্ট করে তার মানে ওই আন্টির হাতে একটা তাবিজ বেঁধে দেওয়া হয়, আল্লাহর কালাম বেঁধে দেওয়া, এবং আল্লাহর কালামের অনেক কিন্তু গুণ আছে, রাইট। তারপর যেটা হয়, এই ধরনের ঘটনা হওয়ার পর মানে ওই জিনটা যখন বের হয়ে যায়, মানে গ্রামের দিকের দরজা একটু কপাট ধরনের থাকে, মানে ক্রসভাবে আটকানো থাকে। সবার চোখের সামনে ওই ক্রসটা খুলে কিছু একটা বের হয়ে গেল,
মানে কেউ দেখলো না কি গেল, এবং যিনি আন্টি ছিলেন উনি কিন্তু তখন ফিট হয়ে পড়ে যায়। তো এটা ছিল ফার্স্ট পার্টটা। তো তারপরেও দেখা যায় যে কোনো মানে তারপরেও কিন্তু ওই অনেক দিন উনি বেশ ভালো ছিলেন, 6-7 মাস পর্যন্ত উনি বেশ ভালো ছিলেন। তারপর উনি না এক সময় ওই তাবিজটা হারিয়ে ফেলেন। আচ্ছা। হারিয়ে ফেলার পর মানে উনার ননাসের বাচ্চা মানে আরো অদ্ভুত ঘটনা। হ্যাঁ। তো উনি একটা বাচ্চাকে কোলে নিয়ে ওই যে একটু মানে গ্রামের দিকে তো একটু গাছপালা বেশি থাকে, তো সন্ধ্যার দিকেই উনি বাচ্চাটাকে নিয়ে হাঁটছিলেন একটু দূরে। তো তখন যেটা হলো যে মানে উনি কোনো একটা জিনিস দেখে প্রচণ্ড ভয় পান। উনার মুখে যেটা পরবর্তীতে শোনা গেছে সেটা হচ্ছে যে এমন একটা ভয়ঙ্কর মুখে কাদামাটি লাগানো এবং চোখ দুইটা রক্তের মতন জ্বলছিল, মানে এবং অনেক লম্বা কিছু একটা তার দিকে মানে বিষ দৃষ্টিতে তাকানো, যেটা বলে সেভাবে তাকিয়েছিল। তো উনি না প্রচণ্ড ভয় পেয়ে উনি যে ওই বাচ্চাটা সহ আসার মধ্যে ঢুকে উনি সাথে সাথে বেহুশ হয়ে যায়, বিছানায় পড়ে। তো ওই যিনি হুজুর ওনাকে আগে দিয়েছিলেন, আল্লাহর কালাম লিখে দিয়েছিলেন সাথে রাখার জন্য, তো উনি যেটা বললেন কি যে এ খুবই শক্ত জিনিস, মানে সহজে তার উপর থেকে দৃষ্টি সরছে না, তাকে তো ভালো থাকতে হবে, হ্যাঁ, কারণ না হলে তার মধ্যে যখন ভর করবে কেউ আটকাতে পারবে না। তখন যিনি হুজুর যেটা করলেন সেটা হচ্ছে যে আল্লাহর কালামটা লিখে উনি একটা পানিতে ভেজালেন। তাতে হলো কি যে কলমটার কালিগুলো ধুয়ে চলে গেল, ওখানে চলে গেল, এবং ওই পানিটা আসলে ওনার শরীরে ইনজেক্ট করানো হয়। আমি খাওয়ানো শুনেছি, আমি এটা প্রথম শুনলাম যে শরীরে ইনজেক্ট করানো হয়। তারপর কি ফল হয়েছিল নিশ্চয়ই? হ্যাঁ, এখন পর্যন্ত কোনো সমস্যা নেই। ওনার একটা বড় মেয়েও আছে, মানে এটা ধরেন যে আমি বলছি প্রায় 9 থেকে 10 বছর আগের কথা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন। আমার নাম সাজিদ। সাজিদ, আমি গ্রামীণ ফোনে আছি। আচ্ছা, আমার ঘটনাটা আমার নিজের লাইফেই ঘটা। আমার পার্সোনাল কাজে আমাকে সিঙ্গাপুর যেতে হয় প্রায়। তো এই ঘটনাটা হচ্ছে আমার লাস্ট টাইম সিঙ্গাপুর ভিজিটের সময়। তো আমরা সিঙ্গাপুরে স্বাভাবিকভাবে লিটল ইন্ডিয়াতেই উঠি। তো ওইখানে আমরা যে হোটেলে উঠি তার আশপাশেই রেস্টুরেন্ট খোলা থাকে, এবং আমরা মানে সিঙ্গাপুরে স্বাভাবিকভাবে দিন রাত সবসময় রেস্টুরেন্ট খোলা থাকে। তো একদিনকার ঘটনা হয়েছে যে আমরা এরকম বিকালের দিকে ওখানে একটা বড় শপিং মল আছে, শপিং মলের সামনে দিয়ে যাচ্ছিলাম। সেখানে একটা হুইল চেয়ারে বসা একজন ভিক্ষুক টাইপেরই ছিলেন। ওখানে কেউ ডিরেক্টলি বাংলাদেশের মতো ভিক্ষা চায় না, কোনো গান বাজনা বাজায় বা কিছু একটা করে, আর সামনে ব্যাগ রাখা থাকে, মানুষ ওখানে টাকা ফেলে যায়, $1-2 বা কয়েন ফেলে যেতে থাকে। তো উনি ওরকমই কিছু একটা করছিলেন। তো আমার হাতে পকেটে কিছু পুচরা ছিল, আমি ওখানে দিলাম। তো উনি ভদ্রলোক আমাকে, মানে উনি ইন্ডিয়ান ছিলেন, আমাকে জিজ্ঞেস করছে, আর ইউ ফ্রম ইন্ডিয়া? আমি তো আমি বললাম যে নাম ফ্রম বাংলাদেশ। তো উনি বলছে, ও ইউ আর বাংলা ম্যান, থ্যাংক ইউ সো মাচ, এরকম। তো আমার আবার ইনসিডেন্টালি ওই যে জায়গায় আমরা ছিলাম ওখানে একটা মুসলিম শপ ছিল, আর ঠিক অপোজিটে বিল্ডিংয়ে আরেকটা থাই দোকান ছিল। তো আমার আবার ওই দিন খুব থাই একটা পার্টিকুলার স্যুপ খেতে ইচ্ছা করছিল, কিন্তু সাবরিনা অ্যালাউ করছিল না, আমি খেতে পারিনি। তো আমার প্ল্যান ছিল যে আমি রাত্রেবেলা যখন সাবরিনা ঘুমাবে আমি লুকিয়ে লুকিয়ে যাব, গিয়ে খেয়ে আসব। তো এই জন্য ওকে বলি নাই, আমরা ও ঘুমায় গেছে, আমি রাত্রেবেলা চুপচাপ টিভি টেলিভিশন দেখছি। ধরেন 3টা-4টার দিকে আমি আরামস হোটেল থেকে বেরিয়ে, কিন্তু 2টা কি কার্ড ফাঁকে একটা নিয়ে চলে গেলাম রেস্টুরেন্টে। রেস্টুরেন্ট খোলা আছে, সব লোকজন আছে, পাবলিকটা। তো আমি ওই রেস্টুরেন্টে বসে খাবার অর্ডার দিয়ে, স্যুপ অর্ডার দিয়ে বসে গেলাম। ইন্টারেস্টিংলি আমি দেখলাম ঠিক রাস্তার অপোজিটেই হচ্ছে মলটা, যেটা বন্ধ হয়ে গেছে, এবং ওইখানে ভদ্রলোক বসে আছে এবং আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। আমার খুবই অদ্ভুত লাগলো যে এত রাতেও লোকটা ভিক্ষা করছে। তা আমি তখন চিন্তা করলাম যে বাপরে, এখানে দেখি দোকানও খোলা থাকে রাত দিন, ভিক্ষুকও থাকে রাতে, এরাও তো দেখি ঘুমায় না। তো আমি আমার যে ওয়েটার আসলো তাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা, এই লোক এখনও ভিক্ষা করে? তো ওটা আমার দিকে এমনভাবে তাকালো যে আমি পাগল। তারপর আমি পাশের আরেক ভদ্রলোককে জিজ্ঞেস করলাম যে আচ্ছা, ওই লোকটা বসে আছে, এত রাতে বসে আছে, সেও আমার দিকে এমনভাবে তাকাচ্ছে যেন আমি একটা পাগল। কি বলতেছি কোনো ঠিক ঠিকানা নেই। কিছুক্ষণ পর আমি খেয়াল করলাম আমি আসলে ওই লোকটাকে আমি একাই দেখতে পাচ্ছি, আর কেউ আসলে দেখতে পাচ্ছে না। তো আমি আর খুব একটা কথা বাড়ালাম না, ভয়ে আমার মোটামুটি হাত পা ঠান্ডা হয়ে গেল। স্যুপ আর খাওয়া হলো না। তা আমি চিন্তা করলাম যে না, এখান থেকে বাসায় যাই, একে তো বউকে একে আসছি হোটেলে, এখন বিদেশ বিভাবে একা একা কি বিপদে পড়ব। তো আমি ওই হোটেল থেকে অনেকখানি করিডর হেঁটে আমার হোটেলের সামনে যেতে হবে, ওখান থেকে রাস্তা ক্রস করতে হবে। তা আমি হাঁটা শুরু করলাম। আমি দেখলাম রাস্তার অপোজিটে, রাস্তাতে বেশ চিকন, সিঙ্গাপুরের রাস্তা কিন্তু খুব বেশি বড় হয় না, অপোজিটে ওই লোকও হুইল চেয়ার ঠেলে ঠেলে আগানো শুরু করলো। আমি এবার বেশ ভালোই ভয় পেলাম।
আমি ওই মুসলিম যে শপটা ওখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, দেখলাম সেও রাস্তার অপোজিটে আছে। এখন জায়গাটা একটা ক্রস রোড, চার রাস্তার একটা জায়গা। আমি ঠিক আমার রাস্তাটা ক্রস করে হোটেলে যাব। এখন ওই ভদ্রলোক যদি ওর রাস্তা ক্রস করে, আমরা মোটামুটি একই জায়গায় আছি। কিন্তু আমি মানে ভয়ে ভয়ে, এখন গাড়ি ঘোড়া চলছে, লোকজনও আছে, কিন্তু কেউ কিন্তু কিছু দেখতে পাচ্ছে না, আমি দেখতে পাচ্ছি। তো আমি ভয়ে ভয়ে রাস্তাটা ক্রস করলাম, দেখলাম ওই লোক আর ক্রস করলো না, ও ওখানে বসে বসে হাসতে থাকলো। আমি মোটামুটি দৌড়ায় গিয়ে হোটেলে ঢুকলাম। হোটেলের লবির লোকটাকে দেখে একটু জানে পানি আসলো এবং তাড়াতাড়ি লিফটে উঠে গিয়ে ঘরে চলে গেলাম। এবং ঘরে আমার মনে হতে লাগলো যে আমার করিডোরের বাইরে ওই লোকটা হুইল চেয়ার ঠেলে ঠেলে আসছে, দরজা খুললেই দেখতে পাবো। আপনি সবসময় ফিল করছিলেন মানে ওই ভয়ে আমি এক্সপ্লেন করতে পারবো না, সেই রকম ভয় লাগছে। সাবরিনা ঘুমাচ্ছে, আমি ডাকি নাই, আমি মানে মোটামুটি ঘেমে গেছি পুরোপুরি, এই রকম অবস্থা। তা আমি সকাল পর্যন্ত আসলে ঠিকমতো ঘুমাতেই পারি না, ঘুম তো আসেই নাই, মানে আমি বসে বসে ঘুরি দেখছি, এরকম একটা অবস্থা। সকালবেলায়ও বেরোতে ভয় লাগছে। এখন যখন হাউসকিপিং এসে ধাক্কাধাক্কি করছে যে হ্যাঁ, তখন আমি সাহস করে দরজা খুললাম এবং বেরোলাম। এবং ওই দিন আমরা ধরেন কিছু ছোটোখাটো শপিং থাকে মোস্তাফার পাশে জায়গাটা, তো ওখানে ওই যেই মার্কেটটায় রাত্রেবেলা ভদ্রলোক বসেছিল, মানে যাকে দেখেছি বা দিনের বেলায় বসেছিল, ওই মার্কেটে একটা স্টারবাক্স আছে। তো ওখানে স্টারবাক্সে আমি বসছি, সাবরিনা বাজার করেও বললো যে আমি ব্যাগগুলো রেখে আসি, দেন আমরা কোথাও যাব। তো আমি ওখানে যখন বসে আছি, বেশ সময় লাগছে ওর আসতে। তো আমি ওখানে মার্কেটের যে দারোয়ান আছে তাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা, এখানে একজন ভদ্রলোক ছিল প্রতিদিন ভিক্ষা করে, ও গেল কোথায় বলো তো? ও আচ্ছা, তুমি ওই ভদ্রলোকের কথা বলছো, ইন্ডিয়ান? হ্যাঁ, সে তো গতকাল মারা গেছে। আমি মোটামুটি কিছুক্ষণ, তার মানে আপনি এতক্ষণ মানে আপনি করলাম যে আমার আপু নামেনি। তো আমার আপুর সাথে আমার হাজব্যান্ডের খুব ভালো সম্পর্ক, ওরা খুবই ভালো ফ্রেন্ড। তো আমার আপু জাস্ট মিশু বলতেছে চিমনির উপর তাকালো যে আপু ওখানে আছে কিনা। তো জাস্ট হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল আপু ওদিকেই আছে এবং একটা দৃষ্টির দিকে তাকায় আছে, এক আউটভিউর দিকে তাকায় আছে। আচ্ছা, ভালো কথা। তো আমার আপু মানে মিশুর এক দৌড়ে চলে গেছে, টাইম ওয়েস্ট না করে মিশু এক দৌড়ে উপরে চলে যাই, আপুকে মানে নক করলো যে তুমি নামো নেনি কেন, আমরা সবাই নেমে গেছি, তুমি নামো নেনি কেন? তো ওবুটা তোমরা কখন নামলা আমি জানি না। তো ও নামতে চাইনি, ও বলে আরও কিছুক্ষণ থাকি। তো আমার হাজব্যান্ড বলতেছে না চলো, এক প্রকার জোর করে নামায়। চলে এসছিলাম, এক প্রকার জোর করে নিয়েছেন। আমরা তখনও বুঝি নাই যে রাতে কি ওয়েট করতেছিল আমাদের জন্য ভাইয়া। তো অ্যাজ ইউজুয়াল আমরা পার্টি টার্টি করে খাওয়া দাওয়া করে যার যার রুমে চলে গেছি। ওর হাজব্যান্ডকে নিয়ে, মেয়েকে নিয়ে ওর রুমে চলে গেছে। আমরা এক রুমে প্রায় 10-12 জনের মতো আমরা গল্প করতেছি। তো ঠিক 1:30টায় হবে এরকম সামথিং। তো আমাদের গ্রামের মানে আমাদের যে বাড়িটা ওখানে ওটার ফ্রন্ট গেটটায়, ওটার ফ্রন্টের যে গেট ওটা পুরো লোহার। তো এমন জোরে যে একটা জাস্ট আওয়াজ হলো, গুম করে একটা আওয়াজ হলো, জাস্ট বুম, মানে এটা মানুষের পক্ষে দেওয়া সম্ভব না হয়তো, মানে এমন মানে গুম করে আওয়াজ হলো যে আমাদের উপরে টিনের ছাপ ছিল এবং গ্রিল ছিল, পুরো শেক করে গেছে, পুরো শেক, মানে যে এরকম একটা শেক। তো আমরা ভয় পেয়ে গেছি, আমরা কথা বলা স্টপ করে সবাই শুনতেছি। জাস্ট ওইটা রেশ কাটতে না কাটতেই পিছনের দরজায় জাস্ট আর বুম করে শব্দ, কিন্তু স্লোলি, খুব স্লোলি। তো আমার হাজব্যান্ডের কাজিন ছিল, ও ব্যাপারটাকে হালকা করার জন্য যে বলছে গ্রামের বাড়ি, হয়তো ডাব অথবা অনেক কিছু পড়তে ধরতে পারে, যাই হোক এটা ব্যাপারটা পুরোপুরি ইগনোর করলাম আমরা। তো রাত ঠিক কটা বাজে আমি বলতে পারবো না, জাস্ট আমাদের গেটে নক, যে ঘরে বসে আমরা গল্প করতেছি, গেটে নক, 2টা নক। তো আমার আপুর গলার ভয়েস, গেট খোল। তো আমার আপুর গলার ভয়েস শুনে যে আমি এতটাই শক হলাম যে আমার আপু অনেক ভীত প্রকৃতির, লাইক ও যে আসবে কাউকে ইনফর্ম না করে, হয়তো আমাকে ফোন দিবে যে মিশুকে পাঠাও, অথবা ও কাউকে নিয়ে আসবে, ও একা আসবে না, কারণ করিডোর দিয়ে গ্রামের বাড়ি, ও একা জীবনে আসবে না। তো ওকে গেট করার পর আমরা অবাক হয়ে গেছি। তো ও জাস্ট যখন ভিতরে ঢুকে বলল, জাস্ট রাগ করে বলল, তোমরা এতক্ষণ গল্প করতেছো, তোমরা ঘুমাবা না, কালকে আমরা ঢাকায় যাব। ও এটা মানে ও নিজে গল্প করবে, মানে আমাদের সাথে জয়েন করলো। তো ভাইয়া ছিল, মিশুর ফ্রেন্ড ছিল, মুকুল ভাইয়া। তো ও জাস্ট বলতেছে আমার আপুকে যে তুমি আসছো, তোমার কি মাথা খারাপ? মেয়েটাকে এত রাতে রেখে আসছো বারান্দায়, তুমি মেয়েটাকে নিয়ে আসতেছো না? আশফিন, আমার ভাগ্নির নাম আশফিন, তো নিয়ে আসো, ওকে বাইরে কেন রেখে আসছো? তো আপু জাস্ট অবাক হয়ে ভাইয়াকে বলল, মুকুল ভাইকে বলল যে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার মেয়ে তো কখন ঘুমায় গেছে, আমি আমার মেয়েকে নিয়ে আনি নাই। তো আমরা জাস্ট ওনাকে নিয়ে ফান শুরু করলাম যে ভাইয়া কি দেখো কি না দেখো। তো ভাইয়া যে এক প্রকার মানে নিশ্চিত হওয়ার জন্য উনি নিজেই গেছে বারান্দায় যে আশফিন ছিল কিনা। তো উনি যে দেখেন না আশফিন নেই। তো জাস্ট একটু মানে অবাক হয়ে আমরা আবার ফান শুরু করে গল্প করা স্টার্ট করলাম। তো আমরা একটা টপিক নিয়ে আড্ডা দিচ্ছিলাম, উত্তরা রোড নিয়ে আড্ডা দিচ্ছিলাম। তো যে আড্ডা দিচ্ছেন উনি হচ্ছে কথা বলছিল, উনি মুকুল ভাইয়া কথা বলছিল।
বাট আমার আপু, আমার হাজবেন্ড খেয়াল করলো আমার আপু জনি ভাইয়ের দিকে তাকায় হাসতেছে। মূলত আমরা যা কথা বলি তার দিকে তাকায় থাকি, ও তাকায় আছে জনি ভাইয়ের দিকে। তো ব্যাপারটা একটু আমার হাজবেন্ড বলল যে দেখো কথা বলতেছে সিরিয়াস টপিক, তোমার মানে তো এটা সবাই খেয়াল করলো একে একে। তো সবাই কথা চুপ করে মানে কথাগুলো বন্ধ করে ওর দিকে নোটিস করলো যে কী ব্যাপার ও এরকম করতেছে কেন। তো ও দেখি চোখ বড় বড় করে জনি ভাইয়ের দিকে তাকিয়ে হাসতেছে। ওর হাসির মধ্যে একটা পেইন ছিল, মনে করি খুব কষ্ট, এরকম একটা মানে পেইন ফিল করতেছিল। তো ও জাস্ট ইনস্ট্যান্ট যখন আমরা মানে সবাই নোটিস করলাম তখনই ও জাস্ট বুকে হাত দিয়ে দীর্ঘ একটা শ্বাস নিয়ে বলতেছে আমার পেইন হইতেছে, আই কান্ট ব্রিথ, আমি শ্বাস নিতে পারতেছি না। ও বেন্ড হয়ে যাচ্ছিল, পুরাপুরি কুকড়ে যাচ্ছিল। তো এক হাতেও বুক ধরে আছে, এক হাতেও ঘাড় ধরে আছে। মিডল পোর্শন থেকে, ওর মিডল পার্ট থেকে কোমর থেকে উঠে যাচ্ছিল উপর দিকে উঠে যাচ্ছে। উপর দিকে, হ্যাঁ, এবং ওর জাস্ট হাতগুলা মুভ করতেছিল। ওকে যে এতজন মানুষ ধরে রাখছে মানে কিছু মানে ও মনে হচ্ছে ওকে ছেড়ে দিলেও শূন্যে ভেসে যাবে। শূন্যে ভেসে যাবে, হ্যাঁ এত শক্তি। হ্যাঁ, এত শক্তি, টোটালি শূন্যে ভেসে যাবে। তখনই আমার চাচা মানে জাস্ট সর্ষার তেল দিয়ে ওনার ওকে মানে ফুড মানে যেটা ফু করার করলো, মাথায় ম্যাসেজ করলে দিল, করে দিল। তো ও কিছুটা নিস্তেজ হলো এবং যখন করতেছিল চিৎকার দিতেছিল, কন্টিনিউয়াসলি চিৎকার দিতেছিল। তো একটু নিস্তেজ হওয়ার পর আমার চাচা শ্বশুর মনে করলেন যে হয়তো ছেড়ে দিছে বডিটা। তো সবাইকে বলল যে আস্তে আস্তে রিলিজ করো, হুট করে রিলিজ করো না, আস্তে আস্তে তোমরা রিলিজ করো। তো ওকে যখন একটু মানে আস্তে আস্তে ছেড়ে দিতেছে, মানে ধরেন একটু মানে ছেড়ে দিল, ও জাস্ট এক লাফ দিয়ে বিছনার উপর দাঁড়ায় গেটের মধ্যে মানে গেটের উদ্দেশ্যে রওনা দিল। মানে গেট বের জাম্প করছে, মানে বের হয়ে যাবে, চলে যাবে। হ্যাঁ। এবং আমার পাশে আমার আব্বু ছিল, আমার আব্বু জাস্ট ধরছে, আব্বুকে নিয়ে বের হয়ে যাবে, মানে এমন একটা অবস্থা, মানে আব্বুকে নিয়ে কোনো পাত্তা না দিয়ে একদম আটকানোর মতো কোনো ওয়ে ছিল না। জাস্ট চাচা তখন ওকে ধরলো এবং ওদের ধরতে বললো, ওকে ধরতে বলে জাস্ট মানে শুয়ে দিতে বললো, আবার জাস্ট শুয়ে দিতে বললো। তো ওরা আবার ধরলো ওকে। তো চাচা তখন বলল যে এটা আমার একার পক্ষে সম্ভব না কন্ট্রোল করা, কারণ এটা খুবই মানে খারাপ প্রকৃতির, এটা আমার একার পক্ষে কন্ট্রোল করা সম্ভব না। যদি মানে ভালো হয় মেজো ভাইকে, এটা তো আমার মেজো চাচা শ্বশুর, মানে ওনার আগে থেকেই জিনের আমল করতেন, তো ওনাকে মানে উনি স্পেশালিস্ট বলতে গেলে, তো ওনাকে মানে মানে ডাকতে যাবে এমন সময় আমার চাচা শ্বশুর ডাকতে যাবে, ভাই এটা সবচেয়ে মানে আশ্চর্যজনক বিষয়, মেন গেটে নক, খুলে দেখে মেজো চাচা হাজির, কারণ মেজো চাচার বাসবাড়ি দূরে ছিল। মেজো চাচা হাজির এবং কারো সাথে কোনো কথা না বলে জাস্ট উনি ঘরে যেয়ে সূরা পড়তে ঘরে যাচ্ছে, ঘরে যেয়ে সবাইকে ইশারা দিয়ে মুভ করতে বলল। জাস্ট আমার আপুর মাথাটা ধরে জাস্ট একটা ফু দিল, এবং আল্লাহর কালামের যে শক্তি এটা সেদিন আসলেই প্রমাণ পাইছি। মানে ও বলা মানে ফু দেওয়ার সাথে সাথে এই যে যাই বলে বলতে লাগলো, যাই কন্টিনিউ যাই। তারপর যেটা হলো রাসেল ভাই, যে যাই, তখন চাচা আমাকে বলল যে এখন কেন, এখন তো যেতে দিব না, এখন তোমাকে বলতে হবে তুমি কেন আসছো, তোমার নাম কি, তুমি কোত্থেকে আসছো, তুমি কি চাও, সব বলতে হবে ডিটেলসে। তো চাচা জাস্ট বললো তোমার নাম কি জিজ্ঞেস করলো। তো ফার্স্টে বললো সীতা, সেকেন্ড টাইম আমার চাচা আবার জিজ্ঞেস করলো নাম কি, হলো গীতা। তো তোমরা দুইজন, মাথা নাড়লো, কোনো অ্যান্সার দিল না, জাস্ট মাথা নাড়লো। তো বলতেছে যে কোথা থেকে আসছো, শঙ্খচূড়া নামে একটা জায়গার কথা বললো। তো যখনই শঙ্খচূড়া নামে জায়গার একটা কথা বললো, আমার হাজবেন্ডের দিকে চাচা আমার তাকালো, যে একদম রেগে তাকালো, যে তোমরা কি অটোরাইস মিলের দিকে গেছিলা, বলে হ্যাঁ। সন্ধ্যার দিকে গেছিলা, বলে হ্যাঁ। বলে যেটা ঠিক হয় নাই, তুমি জানো যে আমাদের ফ্যামিলির উপর একটা আমাদের ব্যাড এফেক্ট আছে, তুমি কেন গেছো। যাই হোক, শঙ্খচূড়াটা রাসেল ভাই, শঙ্খচূড়াটা এমন একটা জায়গা, আমাদের অটোরাইস মিলের পিছনের জায়গাটার নামই হচ্ছে শঙ্খচূড়া। আর ওখানে একটা চিতাহলা আছে, মেনলি মানে সমস্যাটা হয়েছেই সেখানে সন্ধ্যার সময় ওঠাতে উপরে মানে চাচার কথা মতো আর কি, যে ওখান থেকে সমস্যাটা শুরু হয়েছে। তো চাচা বলল যে এখন আর কোনো প্রবলেম হবে না, তোমরা মানে এখন বডি ছেড়ে চলে যাবে। তো তোমরা যেটা করো, তোমরা প্রত্যেকটা ঘরের গেট খুলে দাও, মেইন গেট, ইভেন মেইন গেট, বাসার মেইন গেট, বারান্দার গেট, মানে যত গেট আছে সব খুলে দাও এবং সব গেটে থেকে সরে যাও। তো রাসেল ভাই, ডিসেম্বরের মান্থ, দিনাজপুরে প্রচুর ঠান্ডা পড়ে এবং আমাদের এনভায়রনমেন্টটা মানে অ্যাটমসফিয়ারটা এমন হয়ে গেছিল যে গরমে আমরা ঘামতেছিলাম, গরমে ওই মুহূর্তটা মানে গরমে দরজা খোলা, হ্যাঁ সব দরজা খোলা, মানে টেম্পারেচার অনেক, মানে দিনাজপুরে টেম্পারেচার আপনারা জানেন। তো এত হিট ছিল যে যখন বাতাসটা মানে বের হচ্ছিল, মানে পুরো বাসার গরমটা নিয়ে মানে বের হয়ে যাচ্ছিল এরকম। তো মূলত যখন বের হয়ে যায়, আমার আপু সাথে সাথেই ফেন্ট হয়ে যায়, ওর আর কোনো সেন্স আসে না, ফেন্ট হয়ে যায়। তো সাথে সাথে গেট খুলে তো বললো যে আমার হাজব্যান্ডকে ডেকে বললো যে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা মানে
ঢাকার উদ্দেশ্যে রওনা হও, যত তাড়াতাড়ি সম্ভব তোমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হও। আর হচ্ছে যে ওকে যমুনা পর্যন্ত ফলো আপ করবা, মানে চোখে চোখে রাখবা। যমুনা ক্রস করার পর ওর অ্যাটিচিউডটা দেখবা, আর যমুনা ক্রস করার আগে ওর অ্যাটিচিউডটা লক্ষ্য করবা। তো রাসেল ভাই মানে চাচা যেটা বললেন, আসলেই মানে যমুনা ক্রস করার আগে ওর অ্যাটিচিউড মানে এত মন ছিল যে ওর নিজের মেয়েকেও কোলে নিতেছে না। মানে ওর নিজের মেয়েকে যে কোলে নিবে অথবা মানে একটা হ্যাঁ আমার মেয়ে, সেই ধরনের কোনো কিছু নাই, কোনো খাওয়া দাওয়া কোনো কিছুই না, কোনো কিছুই না। এবং মেজাজ পুরোপুরি অন্যরকম, যে অন্যরকম, হ্যাঁ। এবং জনি ভাইকে দেখে কন্টিনিউয়াসলি ভয় পাচ্ছিল, মানে জনি ভাই যদি সামনে দিয়ে যায় সে অন্যদিকে যাচ্ছে, এরকম একটা ভয়। তো আর যমুনা ক্রস করার পর অনেকটাই নর্মাল, অনেকটাই স্বাভাবিক। আর জনি ভাইয়ের যে ঘটনাটা, ও আমার হাজব্যান্ড বলুক, ওকেই বলছে, আমার বোনকেই বলছে। হ্যাঁ রাসেল ভাই, থ্যাংক ইউ। আমার মনে হয় যে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট এই ঘটনাটার যেটা, যে আমি কখনোই এরকম শুনিনি আসলে আগে, যে মানে যখন সকাল হয় ও যখন একটু সুস্থ বোধ করে তখন আমি ওর রুমে যাই, ওকে আমি জিজ্ঞেস করি যে আসলে রাতে কি হয়েছিল। অ্যাকচুয়ালি আমারও জানার খুব ইন্টারেস্ট ছিল যে আসলে কী ব্যাপারটা কী হলো, কি দেখলো এরকম। হ্যাঁ, তো ও আমাকে যেটা বলল, যে জাস্ট একটা কথাই বলল যে আচ্ছা মানুষকে এভাবে মারতে পারে। তো আমি ওর কথাটা শুনে মানে খুবই অবাক হয়ে গেলাম যে কি ব্যাপার, কে কাকে, এটা তো মারার কোনো ব্যাপারই নেই। হ্যাঁ রাইট। তখন আমি ওকে বললাম যে আপু তোমাকে কে মারছো তুমি আমাকে বলো, আমার সাথে শেয়ার করো, আমি ওর মানে করব, যে ব্যবস্থা নিব যে কে এটা করলো। তো বলতেছে যে জনি আমাকে এভাবে মারলো, মানে আমার কাজিনের কথা বলতেছে। আমরা তো ফ্রেন্ড প্লাস কাজিন একই রকম। তো আমি আরও অবাক হলাম যে জনি তোমাকে মারছে কিভাবে মারলো, কেন মারলো। বলে যে ওই যে যখন গল্প বলতেছিল, মুকুল যখন কথা বলতেছিল আমার আরেক ফ্রেন্ডের কথা, যে আমি খেয়াল করলাম, মানে ও আর চোখে খেয়াল করছে যে জনি ওর দিকে তাকা আছে। কিন্তু রাসেল ভাই আপনি কি নোটিস করছিলেন? কিন্তু বলছে আমরা সবাই দেখছি যে নীলা জনির দিকে তাকা আছে, কিন্তু নীলা যেটা বলতেছে যে জনি নীলার দিকে তাকান আর চোখে। তখন ওর ভাষ্যমতে যে ও জনির দিকে তাকায় এবং ও দেখে যে জনি ওর দিকে তাকায় হাসতেছে। তো এক পর্যায়ে ও দেখে যে জনির চোখগুলো লাল হয়ে বড় বড় হয়ে যাচ্ছে, মুখ বিকৃত হয়ে যাচ্ছে, ব্ল্যাক শ্যাডো চলে আসতেছে মুখের মধ্যে, মানে খুবই মানে প্যারানর্মাল একটা ব্যাপার চলে আসছে ওর মুখে। এবং হাত দুটা কোনোই থেকে উপরের দিকে উঠে যাচ্ছে ব্যান্ড হয়ে, আর ঘাড় 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাচ্ছে। মানে খুবই একটা ভয়াবহ পরিস্থিতিতে জনি ওর উপর জাম করে, তারপর আর ওর কিছু মনে নেই। তো ও এটাকে ধরেই নিছে যে জনি ওকে মারতেছে, এরকম কিছু একটা দেখছে। তো আমি সকালে তাদেরকে জিজ্ঞেস করি যে এরকম কিছু হয়েছিল। তখন আমার চাচু বলে যে আসলে বাবা এটা তো একটা জিনের পজিশন, তুমি তো বুঝতেই পারছো, আর ওদের ভিতরে অনেক রকম জাত থাকে। এর জন্য আমি তোমাকে বলছি যে রাতের বেলা আসলে ওরা যে চলে যায় এটা ওদের সাইন, হয়তো কোনো সাইন দিয়ে যায়, বা কোনো জিন যখন পজেস্ট করে গেলে জাস্ট চলে গেল। কিন্তু কিছু প্রকৃতির আছে এরা খুবই খারাপ জাতের, মানে তারা কথা দিয়ে কথা রাখে না। আমি বুঝতে পারছি যে এটা কোন প্রকৃতির ছিল, এই জন্যই আমি বলছি যে ঘর থেকে কেউ বের হবে না। হ্যাঁ, এবং তাদের পজিশন ছিল যে 2টা জিন ছিল এখানে, যে ইফেক্ট দিছে। ফার্স্টে আমার ফ্রেন্ড মুকুল দেখে যে তাদের দিকে তাকালো, এটা দেখে তারা দৌড়ে নেমে গেল। ওদিনকার মতোই ঘটনা এখানে শেষ। পরের দিন আবারও তারা তখনও প্রায় রাত 9:30 10টা বাজে নামছে। ওদিনও 6 তলা থেকে নামছে এবং 3 তলায় আসার পর আজকেও তারা একই ঘটনা দেখতেছে, যে ওই লোকটাই ওই একইভাবে মিউজিক খালি গায়ে এবং উথিত পদ্মাসনে বসে আছে। এবং আজকেও তারা কিছুক্ষণ দেখার পর ওই লোকটা আজকেও আগের দিনের মতো ওদের দিকে হঠাৎ করে টার্ন করল এবং ওই রাগান্বিত দৃষ্টিতে। আজকে তারা খুব ভয় পেয়ে গিয়ে দৌড়ে গিয়ে নিচের যে নাইট গার্ড ছিল, 2জন নাইট গার্ড থাকে কলা ভবনে রাতের বেলা, তো তাদেরকে গিয়ে বললো এরকম ঘটনা। তো তারা বলল যে আমরা তো মাত্র 2জন আছি, আর 6 তলার ডিপার্টমেন্ট ছাড়া তো আর কোনো ডিপার্টমেন্ট খোলাও নাই। তারপর তারা চেক করে আসবে বলল, তারপর গিয়ে চেক করে এসে বলল যে না, কেউ তো নাই। তো ওদিন শেষ হয়ে গেল। থার্ড দিন আবার যখন তারা নামছে ওই 3 তলায়, নামার পর আজকেও তারা দেখলো ওই লোকটা ওই একইভাবে বসা কথিত পদ্মাসন। আজকে যেটা হলো যে লোকটা তাদের দিকে তাকানোর পর উঠে সোজা দৌড় দিল, মানে তাদের দিকে দৌড় না দিয়ে করিডরে আরেকটা রাস্তা যে চলে গিয়েছে ভবনের পিছন দিকে, ওই দিকে সোজা দৌড় দিল। উল্টা হওয়ার কথা ছিল, যারা দেখছে তাদের দৌড় দেওয়ার কথা ছিল, কিন্তু প্রথম 2 দিন সে কোনো রিয়াকশন, শুধু তাকাচ্ছিল, আর থার্ড দিন উঠে সোজা দৌড় দিছিল। এই ঘটনাটা আমি যখন আমার আরেক ফিলোসফি ডিপার্টমেন্টের এক বড় ভাইয়ের কাছে বলেছিলাম, তখন তিনি তার একটা এক্সপিরিয়েন্স বললেন। এটা 2009-10 সালে এই টাইমে
তো তখন তিনি মাস্টার্সের তখন তিনি একজন প্রফেসরের আন্ডারে একটা প্রজেক্টে কাজ করছিল, যে কারণে তাকেও এরকম অনেক রাত হয়ে যেত বাসায় ফিরতেন। তো প্রজেক্ট সাবমিশন কিছুদিন আগের ঘটনা। তো 3 তলায় ফিলোসফি ডিপার্টমেন্ট, আর উনি আমাদের কলা ভবনে সিঁড়ি এবং লিফট যেখানে তার পাশ দিয়েই হলো যে প্রতিটা ফ্লোরেই একটা করে বড় ক্লাসরুম আছে, লেকচার থিয়েটার টাইপের, যেখানে প্রায় 100-150 জনের ক্লাস নেওয়া আছে, বিরাট রুম যেগুলো, এবং এগুলো এসি। অনেক ডিপার্টমেন্টে এই রুমগুলো বিশেষ করে এসি থাকে এবং দরজা জানলা সব অফ করে এবং জানালা গ্লাসে শাটার ফেলা থাকে, করে ক্লাস চলে। তো উনি প্রথম দিন যেটা দেখলেন, প্রথম দিন না, উনি প্রায় 3 দিন টানা উনি যখন ফিরতেন রাত 10টা 10:30টায়, উনি দেখতেন যে ওই কলা ভবনের ওই রুমগুলোয় ওনার 3 তলায় আমি দেখতে পারছি না, আমি কোমর পর্যন্ত দেখতে পারছি সে এখন আমার বারান্দার ভেতরে অ্যাকচুয়ালি হাঁটছে। তো আমি অ্যাকচুয়ালি ভয় পেয়ে আমি আয়াতুল কুরসি পড়ি 3 বার, তারপর সাহস নিয়ে আমি বারান্দার দরজাটা খুলি, বারান্দার না অ্যাকচুয়ালি বাসার দরজাটা খুলি। MP3টা হচ্ছে আমার খাটের পাশে একটা চেয়ার 3 ফুট দূর, সেটা সেখানে রেখে দিই MP3 প্লেয়ারটা। তো আমি যখন খুলি দেখি যে কিছুই নেই, আমি জাস্ট আবার দরজাটা আটকাইতে যাই, দেখি যে একটা শ্যাডো, কালো ছায়া, সেটা মেয়েরই ছায়া হবে, কজ উপরে চুলগুলা উঠতেছিল কাইন্ড অফ, সেটা ঠিক আমাকে ভেদ করে চলে গেল, খুব গরম কিছু আমার ভেতর দিয়ে চলে গেল। তো তারপরে আমি অ্যাকচুয়ালি সেন্সটা হারিয়ে ফেলি। তো আমার যখন সেন্স করে আমি দেখি যে আমি হাত পা কিছু নাড়াচাড়া করতে পারছি না, একদমই পারছি না। তো এই সময় আমি কি জন্য আরবিতে বলে চিৎকার দিই, আমি আসলে নিজেও বলতে পারবো না। তো এরপরেই আমি আস্তে আস্তে আমার হাত পা মুভ করতে পারি। তো আমি ধরে নিতেছি যে এটা আমাকে বোবাই ধরতে পারে, বাট ফ্যাক্ট হচ্ছে যদি বোবাই ধরে থাকে তাহলে, আর আমি যদি ব্যাপারটা ঘুমের মধ্যেই হয়ে থাকে লাস্ট ঘটনাটা, তাহলে আমি MP3 প্লেয়ারটা আমার সাথেই থাকার কথা। কিন্তু MP3 প্লেয়ারটা আমি যখন উঠলাম দেখলাম যে MP3 প্লেয়ারটা চেয়ারের উপরেই ছিল। তো এটা বলতেই হবে যে ঘটনাটা আমার সাথেই ঘটেছে আর কি। এরপর থেকে আমি অ্যাকচুয়ালি রাত্রেবেলা সচরাচর চেষ্টা করি খুব নিরিবিলি হওয়ার আগে ঘুমায় পড়তে, অ্যাটলিস্ট 1% জেগে থাকা অবস্থায় ঘুমায় পড়তে। আর যদি কোনোভাবে একদম রাত 3টা 3:30টার দিকে কখনো যদি ঘুম ভেঙেও যায়, আমি চেষ্টা করি রুমে লাইট জ্বালিয়ে ঘুমাতে, কজ এখন আমি ভয় পাই, এখন আর আগে কোনো সময় ভয় পেতেন না। আমি কখনোই আগে ভয় পেতাম না। আগে 3টা-4টার সময় আমি উঠে কোনো ঝামেলা, জিনিসটা ভয় লাগে, সেটাই মানে যে কোনো সময় যে কোনো দিন যে কেউ হঠাৎ করে এরকম কোনো কারণে ভয় পেয়ে যেতেই পারেন। এবং আপনি ভয় পাননি মানে ব্যাপারটা এরকম না যে আপনি ভবিষ্যতে ভয় পাবেন না। আপনি তো কোনোদিন ভাবেননি বোধহয় যে আপনার সাথে এরকম হবে, কখনো ভাবেননি, সেটাই। তো আমিও সেটাই বলবো যে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তীদের কাছে। আপনার নাম প্লিজ একটু বলবেন, তারপর আপনি শুধু জানাবেন আমাকে যে আপনি কোথা থেকে এসেছেন। থ্যাংক ইউ রাসেল ভাইয়া। আমি সবুজ, ড্যাফোডিলি পড়ছি CSC। আমি সেই যাত্রাবাড়ি থেকে। শুনি আপনার ঘটনাটা ভাইয়া 2010-এ, তখন ভাইয়া আমি SSC দিয়েছি, রেজাল্ট বাকি ছিল। তো আমার একটা ফ্রেন্ড ছিল অনিক, তো ওর গ্রামের বাড়ি হচ্ছে নরসিংদী। তো ওকে আমি বলেছিলাম যে তোর গ্রামের বাড়িতে যাব। তো হঠাৎ একদিন বিকালে ও আমার আম্মুর নাম্বারে ফোন দিয়ে আমাকে চায়। তো যখন ও আমাকে চাইলো তখন ফোনে বলল যে আমার তো নানি মারা গেছে, আমি এখন যাব, আমার একা একা ভালো লাগছে না, তুই আমার সাথে চল। আমি বললাম ওকে ঠিক আছে। বাসায় আর মানে মারা যাওয়ার ব্যাপারটা বলি না, এমনি বলছিলাম ফ্রেন্ডের সাথে যাচ্ছি। তো ঢাকা মেডিকেল গেলাম, সেখান থেকে সব প্রসিডিউর করতে করতে প্রায় তখন রাতের 10টা বেজে গেছে। তো এখান থেকে একটা অ্যাম্বুলেন্স ঠিক করা, লাশের গাড়ি, তো সেটা নিয়ে আমরা বাসায় এই যে মারা গেছে এটা না বলার কোনো কারণ কি ছিল? এটা বললে হয়তো যেতে দিত না। তাই? আচ্ছা, ওকে, তারপরে শুনি। তখন তো মাত্র মানে SSC পাস করেছি, পরীক্ষা দিয়েছি। তো তারপরে যখন আমরা যাত্রাবাড়ি ক্রস করি তখন প্রায় 12টা বেজে গেছে। তো এর মধ্যে ভাইয়া হঠাৎ যখন মানে একটু নিরিবিলি হতে লাগলো রাস্তাটা, তখন ভাই গাড়ি হঠাৎ স্লো হয়ে যাচ্ছিল। তো আমি আর আমার ফ্রেন্ড, আমরা তো বয়স তখন কম ছিল, আমরা মানে খুবই ভয় পাচ্ছিলাম আসলে। আর ফ্রেন্ডের বাবা বলছিল তোমরা ঘুমানোর চেষ্টা করো, আর এটা নিয়ে তোমরা বেশি মাথা ব্যথা করো না, এরকম হয়, লাগাড়িতে হয়, তোমরা এটা নিয়ে এত নার্ভাস হওয়ার কোনো কারণ নেই। তো যাই হোক ভাইয়া, ঘুম তো আসছিল না, বারবার ভয় পাচ্ছিলাম। তো এরই মধ্যে ফ্রেন্ডের বাবা চিন্তা করলো যে বিকাল থেকে ওরা কিছু খায়নি, তো সেই একটা ছোট টঙের দোকানের সামনে গাড়িটা দাঁড় করালো একটু দূরে গিয়ে, বলল আসলে চলো, ড্রাইভার আর হেল্পারকে বললো আপনারা থাকেন, আমরা আসতেছি। তো আমরা যখন গেলাম একটু পরে, আমরা একটু নাস্তা করতেছি, একটু পরে ড্রাইভার আসলো। ড্রাইভার আসার পরে আমার যে ফ্রেন্ডের বাবা, সে বলল যে আপনি হেল্পারকে একা কেন রেখে আসতেন, প্রবলেম হইতে পারে, আপনি থাকতেন, আমরা তো আসতেছি, আমরা আসলে আপনি আসতেন। বলছে কেন, ওনার সাথে তো মুরাদ ভাই আছে। তো মুরাদ ভাই বলার পরে আমি আর আমার ফ্রেন্ড কিছুটা বিচলিত হয়ে গেলাম যে মুরাদ ভাইটা কি আসলে, আমরা তো যখন বাড়িতে উঠি তখন তো কাউকে দেখি নাই। তো এরই মধ্যে ফ্রেন্ডের বাবা হঠাৎ করে কিছু একটা গেস করলেন, গেস করে তিনি বললেন তোমরা চুপ থাকো, এই তুমি গাড়িতে চলো। গাড়িতে যাবার হেল্পারকে বললো, ড্রাইভার বলল মুরাদ ভাই কোথায়, বললো মুরাদ ভাই তো চলে গেছে। তো তিনি পৌঁছাইতে হবে যেভাবে হোক, কারণ
পিছনে ব্যাক করার কোনো ওয়ে ছিল না, তাই তারা কি দুইজন মিলে মানে আমার আব্বু আর আমার চাচা দুজন মিলেই আর কি মানে মহিলাটার মানে পাশ দিয়ে আর কি দৌড়ে মানে প্রায় মিনিট খানিক ধরানোর পর আমাদের একটা মানে পারিবারিক একটা কবরস্থান ছিল, যেখানে একটা পুকুরও ছিল, সে পুকুর পাড়ে মানে গেল আর কি। তারপর যখন তারা গেল তখন তারা পিছন থেকে একটা আওয়াজ শুনতে পেল যে তোরা আজকে নিজের জায়গায় গেছিস বলে বেঁচে গেলি। তারপর আর ঠিক মানে আমার আব্বা আর আমার চাচা দ্রুত মানে বাড়িতে আর কি চলে যায়। এই ছিল আমার ঘটনা। রাশিয়ার ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার ডিয়ার লিসেনার, প্রতিনিয়ত এই ধরনের বাছাই করা ভয়ানক ঘটনা শুনতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তবে আজকের এই বিষয়টি আপনাদের মাঝে কেমন লাগলো, আপনারা প্রতিনিয়ত এই ধরনের ঘটনা শুনতে ইচ্ছুক কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আপনারা চাইলে এই চ্যানেলে ঘুরে আসতে পারেন। এই চ্যানেলে অসংখ্য এপিসোড পাবলিশ করা আছে, যা শুধুমাত্র বাছাইকৃত ভয়ানক ঘটনা। ভূদিবেমের যত ভয়ানক ঘটনা আছে প্রত্যেকটি ঘটনা আপনারা এই চ্যানেলের মধ্যে শুনতে পারবেন। তো আজকের জন্য এখানেই বিদায় নিব। আবারও আগামীকাল নতুন কিছু বাছাইকৃত ভয়ানক ঘটনা নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম প্রিয় লিসনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর সাথেই আছেন। প্রতিদিনের মতো আবারও চলে আসলাম আপনাদের নতুন একটি গল্পে। তো আমাদের আজকের গল্পটির নাম দেওয়া আছে অভিশপ্ত দেয়াল ঘড়ি। অমিত তার শহরের পুরনো বাড়িতে একা থাকত। এই বাড়িতে তার ঠাকুরদা মারা যাওয়ার আগে তাকে একটি বিশাল অ্যান্টিটিক দেয়াল ঘড়ি উপহার দেওয়া হয়েছিল। ঘড়িটা দেখতে ছিল খুবই সুন্দর, কিন্তু তার ঘণ্টা বাজানোটা ছিল অদ্ভুত। ঠিক মাঝরাতে ঘড়িটা যখন 12টা বাজত তখন তার শব্দে এক গভীর শূন্যতার অনুভূতি হতো। একদিন রাতে অমিত তার কাজের জন্য জেগেছিল রাত 12টা পর্যন্ত। কাজ করতে করতে একটা সময় দেখতে পেল যে ঘড়িতে রাত ঠিক 12টা বাজে। ওইটা টং কং করে বাজতে শুরু করল। প্রথম 11টা ঘন্টা বাজলো স্বাভাবিকভাবে, কিন্তু যখন 12তম ঘন্টার আওয়াজ হলো তখন হঠাৎ করে চারপাশের সমস্ত শব্দ নিভে গেল। বৃষ্টির শব্দ, দূরে কুকুরের ডাক, এমনকি তার নিজের নিঃশ্বাসও যেন স্তব্ধ। ঘরটা 1 মিনিটের জন্য পুরো নীরব হয়ে গেল। অমিত ঘড়ির দিকে তাকালেন। তার কাঁটাগুলো স্থির, কিন্তু গাছের আড়ালে ঘণ্টার ভ্যাবেলে কিছু একটা নড়ছে। কাঁটার দিকে নিচে এসে দেখতে পেল একটা আবসা মানুষের মুখ। মুখটা ভয়ে বিকৃত, যেন গাছের ভিতর থেকে চিৎকার করার চেষ্টা করছে। পরদিন অমিত লাইব্রেরিতে গিয়ে পুরনো রেকর্ড কাটল। সে জানতে পারল যে কারিগর এই ঘড়িটি তৈরি করেছিলেন, তিনি ঘড়িটি শেষ করার ঠিক পরেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। স্থানীয় লোকজনের বিশ্বাস ছিল কারিগর তার নিজের জীবনের একটা অংশ ওই ঘড়ির ভিতর লুকিয়ে দিয়েছেন। অমিতের সন্দেহ আরও গাঢ় হল। সে রাতের বেলা ঘড়িটাকে আরও মনোযোগ দিয়ে দেখতে লাগল। রাত প্রায় 12টার সময় সে মুহূর্তে আবার এলো। সবকিছু স্তব্ধ, কেবল ঘড়িটার মধ্যে সেই অনুভূতি মুখটা। এবার অমিত সাহস করে ঘড়িটার কাছে গেল। সে লক্ষ্য করল প্রতিবার যখন সে মুখ দেখা যায় তখন ঘড়ির ভিতরের পিতলের অংশগুলো যেন একটু একটু করে পাল্টে যাচ্ছে, যেন সময়ের সাথে নয়, সেই